Hello everyone, welcome to our channel Chayatru. If you are new in this channel, please do subscribe, share our videos and like our videos. Please comment in our videos. Thank you. তাহলে আগের দিন আমরা কি আলোচনা করেছিলাম? আগের দিন আমরা আলোচনা করেছিলাম নিউক্লিয়াসের স্থায়িত্ব নিয়ে। এটা বোধহয় লাস্ট ক্লাস আমাদের হয়েছিল এবং সেখানে আমরা কি করেছিলাম, বাইন্ডিং ফ্র্যাকশন মানে যেটা এফবি বা ফেসবুক ছিল, সেই এফবির সঙ্গে আমরা কি করেছিলাম, এর একটা গ্রাফ প্লট করেছিলাম এবং সেই গ্রাফের মধ্যে আমরা কতগুলো পিক নিয়ে আলোচনা করেছিলাম এবং এই পিকগুলোর মধ্যে বলেছিলাম আমরা কোন কোন এলিমেন্টগুলো থাকে না, তো যেগুলো আমাদের খুব স্টেবল এলিমেন্ট সেগুলো এই পিকের মধ্যে থাকবে। ঠিক আছে, আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? আজকে আমরা আলোচনা করব নিউক্লিয়াসের আয়তন এবং ঘনত্ব নিয়ে। সো দ্য নিউক্লিয়ার ভলিউম অ্যান্ড নিউক্লিয়ার ডেন্সিটি, এটা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো দেখো কি হয়, যদি আমরা কোনো কিছুর আয়তন বা ঘনত্ব মাপতে যাই তাহলে আমাদের একটা জিনিস দরকার হয়, সেটা হচ্ছে মাস নাম্বার। তা নিউক্লিয়াসের যে মাস নাম্বার, যদি এটা একটা নিউক্লিয়াস হয় তাহলে নিউক্লিয়াসের মাস নাম্বার মানে কি হতে পারে, যে টোটাল মাস কি করে বার করতে পারি আমি। সো টোটাল মাস, এটাকে আমরা বলতে পারি যে টোটাল মাস অফ প্রোটন অ্যাজ ওয়েল অ্যাজ টোটাল মাস অফ কী হবে, নিউট্রন। তাহলে টোটাল মাস অফ প্রোটন এবং টোটাল মাস অফ নিউট্রন, এটা নিয়ে মাস তৈরি হবে। এবার প্রোটনের মাস আর নিউট্রনের মাস প্রায় কাছাকাছি প্রোটনের মাস এবং নিউট্রনের মাস। ঠিক আছে, সেই জন্য আমরা কী করে নেবো, এক্ষেত্রে ধরবো প্রোটন এবং নিউট্রনের মাস প্রায় একই আমরা। ঠিক আছে, যদি প্রোটনের মাস হয় 1, আমরা ধরে নেবো নিউট্রনের মাস 1। ঠিক আছে, প্রায় কাছাকাছি, খুব তফাৎ নয়, আমরা এক্ষেত্রে খুব ত্রুটি না হওয়ার জন্য আমরা ধরে নেবো। ঠিক আছে, তো একটা প্রোটনের বা নিউট্রনের পরীক্ষালব্ধ বিভিন্ন রকমের ফলাফল থেকে দেখা যায় যে একটা প্রোটন বা নিউট্রন এদের রেডিয়াস কত হয়, এটাকে আমরা r0 দিয়ে লিখবো। রেডিয়াসটা হয় কত, 1.2 × 10⁻⁻15 মিটার। আমি সব কিন্তু এসআই ইউনিটে করবো। হ্যাঁ, 15 মিটার, বইয়ে সেন্টিমিটার থাকতেও পারে, আমি কিন্তু সব মিটার ইউনিটে করবো, তোমরা এগুলোকে সেন্টিমিটার কনভার্ট করে নেবে। 10⁻15 মিটার মানে তুমি জানো কত, 10⁻13 সেন্টিমিটার। ঠিক আছে, আমি আর লিখছি না এগুলো, আমি সব মিটারে করব। ঠিক আছে, তাহলে যদি একটা প্রোটনের রেডিয়াস এটা হয় তাহলে আমরা ধরতে পারি যে আরেকটা নিউট্রনের রেডিয়াস এরকম হবে। নিউক্লিয়াসের লিকুইড ড্রপ মডেল বলে একটা মডেল আছে, লিকুইড ড্রপ মডেল। ঠিক আছে, এই লিকুইড ড্রপ মডেলের মতে কি না, যদি আমরা একটা লিকুইডের ড্রপ নিই তাহলে এই ড্রপের মোট ভলিউম কত হয় না, তো 4/3 πr3, যেখানে আর হচ্ছে তার রেডিয়াস। এটা আমাদের গল্প। তো আমরা লিকুইড ড্রপ মডেল অনুসারে নিউক্লিয়াসকে একটা লিকুইডের ড্রপ আকারে কল্পনা করতে পারি। ঠিক আছে, এর অনেক রকম ক্রাইটেরিয়া আছে। যেমন একটা লিকুইড যদি এখানে রাখা হয়, সেই লিকুইডটা কী হয়, ইভ্যাপোরেট হয়ে যায় আস্তে আস্তে। কী হয়, ইভ্যাপোরেট হয়। তো নিউক্লিয়ার তেজস্ক্রিয়তা যখন পড়বো সেখানে দেখবো নিউক্লিয়াস হয় এরকম করে তেজস্ক্রিয়তা ইভ্যাপোরেশনের মতো ঘটনা দেখায়। তো যাই হোক, তো এই লিকুইড ড্রপ মডেল অনুযায়ী তাহলে এরকম বলতে পারি, তাহলে একটা নিউক্লিয়াসের মধ্যে মোট কত সংখ্যক কী থাকে, ভর থাকে, তাই না। মোট ভর থাকে কত, এ সংখ্যক, তাই না। এ কাকে বলা হয়, এ। সো এ বলা হয় কি, মাস নাম্বার, তাই না। এ বলা হয় মাস নাম্বার, প্রোটন প্লাস নিউট্রন। তাহলে আমরা বলতে পারি যে একটা প্রোটন বা একটা নিউট্রনের যদি ভলিউম এরকম কিছু হয়, তাই তো, একটা প্রোটন বা এ, তার নিউক্লিয়াসের ভলিউম কত হবে, এ হওয়া উচিত হিসাব মতো, তাই না। এটা হওয়া উচিত, কারণ কি, এটা একটা প্রোটন বা নিউট্রনের ভলিউম, আর আমি একটা ভলিউমের সঙ্গে এ মোট মাস নাম্বার অফ দ্য নিউক্লিয়াস গুণ করে দিচ্ছি, তাহলে আমি মোট নিউক্লিয়াসের ভলিউম পেয়ে যেতে পারি। এটা নিউক্লিয়াসের মোট ভলিউম হবে। আবার নিউক্লিয়াসটাকে যদি আমি একটা ক্যাপিটাল আর রেডিয়াসের ভাবি, তাহলে হিসাব মতো এটারও ভলিউম 4/3 πr3 হতে পারে এবং এই দুটো এক্স্যাক্টলি ইকুয়াল হবে। কেন, এটাও তো নিউক্লিয়ার ভলিউম, এটাও নিউক্লিয়ার ভলিউম, দুটোই নিউক্লিয়ার ভলিউম। এবং এইখান থেকে আমরা কি পেতে পারি, 4/3 পুরোপুরি ক্যান্সেল আউট হয় এবং আমরা পাই ক্ষেত্রে r0 a⁴ সো এই ক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি ক্যাপিটাল R = r0 a⁴. তাহলে এখানে বোঝা যাচ্ছে যে নিউক্লিয়ার রেডিয়াস ইজ নট এ কনস্ট্যান্ট টার্ম। ঠিক আছে, কিন্তু একটু পরে দেখবো আমরা নিউক্লিয়ার ডেন্সিটি ইজ এ কনস্ট্যান্ট। ঠিক আছে, নিউক্লিয়ার রেডিয়াস ইজ নট এ কনস্ট্যান্ট। কেন কনস্ট্যান্ট নাই, বিকজ এর ওপর ডিপেন্ড করছে। দেখো, তোমার হাইড্রোজেন, হিলিয়াম এগুলোর যা রেডিয়াস হবে নিশ্চয়ই 216 পারমাণবিক গুরুত্ব বা ভর সংখ্যাযুক্ত একটা নিউক্লিয়াসের ক্ষেত্রে সেম হবে না, কারণ এ ভ্যারি করবে তোমার। ঠিক আছে, সো আমরা বুঝতে পারলাম এখন ফাইনালি যে r = কী হবে, r0 a⁴. এটা আমার যে কোনো রেডিয়াস বা যে কোনো নিউক্লিয়াসের রেডিয়াস আমি ইজিলি বের করে নিতে পারবো। তোমরা কিন্তু তাড়াতাড়ি একটু স্ক্রিনশটগুলো নিয়ে নিও, হ্যাঁ, পড়ার মাঝে মাঝে, এবং খাতায় কিন্তু অবশ্যই টুকে নেবে পরে ভবিষ্যতে কোনো একদিন। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা কি পেলাম, r = r0 a⁴, যেখানে r0-র ভ্যালু কত না, তো আমরা ধরে নিচ্ছি এখানে এস্টিমেটেড ভ্যালু, অ্যাকচুয়াল তো নয়, আমরা এখানে মনে করছি r0-র ভ্যালুটা 1.2 × 10⁻⁻15 মিটার মনে করছি, মানে পাওয়া গেছে, এবং সেটা এক্স্যাক্ট 1.2 নয়, একটু ভ্যারি করে বিভিন্ন ক্ষেত্রে। তো যাই হোক, আমরা ধরে নিচ্ছি সেটা r0।
ঠিক আছে, এটা বোঝাতে পারলাম। এবার নিউক্লিয়াসের ডেন্সিটি মাপবো আমরা। দেখো নিউক্লিয়াসের যদি আমাকে ডেন্সিটি মাপতে হয় রো এন, তাহলে কী করতে হবে না, তো নিউক্লিয়ার মাস নাকি মাস অফ নিউক্লিয়াস বাই কী করতে হবে ভলিউম অফ নিউক্লিয়াস। এবার মাস অফ নিউক্লিয়াস মানে কি, এক্ষুনি বললাম যে প্রোটন এবং নিউট্রনের ভর প্রায় ইকুয়াল, প্রায়, হ্যাঁ প্রায় ইকুয়াল। তো প্রায় যদি ইকুয়াল হয় তাহলে আমি একটা প্রোটনের ভর আমি ধরে নিচ্ছি কি, একটা প্রোটনের ভর ধরে নাও এম, একটা প্রোটনের ভর। তাহলে একটা প্রোটনের ভর যদি এম হয় তাহলে কতগুলো প্রোটন আছে না, তো এ সংখ্যক প্রোটন আছে। কেন বলছি আমি, কারণ প্রোটন আর নিউট্রনের ভর তো সেম। এক্সাম্পল নিচ্ছি, ভালো করে বুঝবে। ধরো 6C12 কার্বন নিলাম একটা, এই কার্বনের মধ্যে কটা প্রোটন আছে, 6টা। কটা নিউট্রন আছে, 6টা। আমি বললাম প্রোটন আর নিউট্রনের মাস প্রায় সেম, একই, প্রায় একই। এবার আমি একটা প্রোটনের মাস ধরলাম এক্স, তাহলে বলো তো মোট মোট ভর কত হবে, এক্স ইন্টু 12 হবে না, হবে না, তাই না? একটু বলবে, এক্স ইন্টু 12 হবে কেন, কারণ 12টা যেহেতু আমার টোটাল এলিমেন্ট আছে সেক্ষেত্রে, সেজন্য আমি সেক্ষেত্রে এক্স ইন্টু 12 করতে বাধ্য। তাহলে এখানেও আমি হিসাবত এম ইন্টু এ করতে বাধ্য, বা এম ইন্টু এ আমি করতেই পারি, যেহেতু একটা মাস আমি ধরে নিলাম এই। এবার ভিএন কত লিখতে পারি আমরা না, তো নিউক্লিয়াসের কী হবে এক্ষেত্রে, নিউক্লিয়াসের এই ভলিউম কত হবে না, তো 4/3 পাই আর কিউব, যেখানে আর হচ্ছে রেডিয়াস। সো আমি এখানে কি লিখতে পারি ভালো করে দেখে নাও, এম এ, ঠিক আছে, বাই 4 উপরে 3 করে দিলাম, হ্যাঁ 4 পাই। আর এর ভ্যালু কত, এক্ষুনি আগে দেখলাম তাই না, 1/3, এটা হয় আর জিরোর ভ্যালু, তাই না? তার মানে এখান থেকে কি লিখতে পারি আমি, 3ma বাই 4 পাই আর 0 কিউব এ, তাই না? দেখো এটা করা যায়, 4 পাই এ কি। এবার দেখো তুমি এখান থেকে ইজিলি কি হচ্ছে, এ এ ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এই এ এ পুরোপুরি কেটে যাচ্ছে। তাহলে এ এ যদি পুরো কেটে যায় তাহলে কত পড়ে থাকে, 3m বাই 4 পাই আর কিউব, ঠিক আছে। এবার না তো একটা নিউট্রন বা প্রোটনের এস্টিমেটেড মাস বা প্রায় মাস কত হয় না, তো 1.66 ইন্টু 10⁻⁻27 কেজি, ঠিক আছে, এটা এস্টিমেটেড মাস বলছি। আচ্ছা আমরা আর জিরোর ভ্যালু জানি, আর জিরোর ভ্যালু কত না, তো কত হয় আর জিরোর ভ্যালু 1.2 ফার্মি ইন্টু 10⁻⁻15, এটা মানেই তো ফার্মি। তাহলে এই ভ্যালুগুলো যদি আমি এখানে পুট করি তাহলে আমি রো এন সমান কত লিখতে পারি, রো এন সমান লিখতে পারি দেখো 3 ইন্টু 1.66 ইন্টু 10⁻⁻27 বাই কত হবে 4 পাই ইন্টু কত হবে না, তো 1.2 ইন্টু 10⁻⁻15 তার কিউব। কেন, দেখো আর জিরো কিউব আছে এখানে। এবং এটাকে যদি তুমি ভ্যালু বের করো ক্যালকুলেট করে, তাহলে এর অ্যাপ্রক্স ভ্যালু বেরোয় 2.3 ইন্টু 10⁻17 কিলোগ্রাম পার মিটার কিউব। তুমি এইটাকে বাদ দাও, ঠিক আছে, এটাকে বাদ দাও। তুমি যদি এই জায়গাটায় স্পষ্ট দেখো তাহলে একটা নিউক্লিয়াসের ডেনসিটি, দ্য ডেনসিটি অফ নিউক্লিয়াসের ঘনত্ব অ্যাপ্রক্সিমেটলি 10⁻17 কেজি পার মিটার কিউব। মানে তুমি যদি সেন্টিমিটার কিউবে যদি আছি, এটাকে কত হবে তাহলে সেন্টিমিটার কিউবে হবে না, তো 10⁻14 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তার মানে তুমি ধরো এটা 1 সেন্টিমিটার এর একটা ঘনক বানালে, 1 সেন্টিমিটারের ঘনক, ঠিক আছে, 1 সেন্টিমিটারের একটা ঘনক বানালে তুমি, এবং এই 1 সেন্টিমিটার ঘনকে শুধু নিউক্লিয়াস, যদি তুমি শুধুমাত্র নিউক্লিয়াস ঢোকাও তাহলে তার মাস কত হবে, তার মাস হবে 10⁻14 গ্রাম। ক্যান ইউ ইম্যাজিন দিস, প্রায় টেরাগ্রাম, না টেরাগ্রাম। তাহলে আনইম্যাজিনেবল মাস। তাহলে এইরকম একটা মাসকে কোনো জায়গায় রাখা যাবে পৃথিবীর, না সোজাসুজি মাটির তলে ঢুকে যাবে। কেন, এত হিউজ মাস 10⁻14 গ্রাম, সো ইট ইজ আনইম্যাজিনেবল। তাহলে নিউক্লিয়ার ডেন্সিটি কি, খুব 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 হাই, প্রচণ্ড লেভেলের হাই, খুব বেশি ডেন্সড, তাই না, নিউক্লিয়াস খুব হাই। কেন, কারণ এটা যদি অ্যাটমের সাইজ হয় নিউক্লিয়াস এইটুকু, এই যে ডটে গেছে এই ডটটা হচ্ছে নিউক্লিয়াস, এবং এর মধ্যেই অ্যাটমের প্রায় সব ভর সঞ্চিত থাকে, দ্য হোল ব্লাডি মাস এইখানেই থাকে। সো হোল মাস যখন এখানেই থাকছে সেটা কী হবে, হাইলি ডেন্সড হবে, প্রচণ্ড হাইলি ডেন্সড হবে। হাইলি ডেন্সড হওয়ার জন্য কি হচ্ছে, এটা এত বেশি ভরযুক্ত, ঠিক আছে। এবং দেখো এটার মান কনস্ট্যান্ট। কেন কনস্ট্যান্ট, দেখ একটা প্রোটন বা নিউট্রনের ভর কনস্ট্যান্ট, আর জিরোর ভ্যালু কনস্ট্যান্ট, আর 3/4 পাই এটা তো কনস্ট্যান্ট। সো নিউক্লিয়ার ডেন্সিটি ইটসেলফ ইজ এ কনস্ট্যান্ট। কেন কনস্ট্যান্ট, বিকজ আমরা এখানে দেখে নিচ্ছি ভ্যারিয়েশন নেই, কিন্তু রেডিয়াসটা ভ্যারি করছিল, বিকজ রেডিয়াস r0 a⁻1/3, এখানে এর ওপর ভ্যারি আসছে। তার মানে আমরা বলতে পারি হিলিয়ামের মোটামুটি যা ডেন্সিটি হবে, অ্যাপ্রক্সিমেটলি রেডিয়ামের ডেন্সিটিও প্রায় সেমই হবে, তাই না?
কোনো চেঞ্জেসই আসবে না এই ক্ষেত্রে। লজিকটা আশা করি পুরোপুরি ক্লিয়ার করাতে পেরেছি। ডাউট হলে পরে আমাকে বলবে। টকাটক স্ক্রিনশট তুলে নাও যার যার দরকার। ঠিক আছে, ওকে, এই হলো। হ্যাঁ বলো। স্যার বলছি একদম লাস্টে এইচ দিয়ে যেটা লিখেছেন সেটা কি লিখেছেন? কোনটা গো? এটা হাই হাই ওই ব্লু কালারে একদম হাই, এইচআইজি খুব হাই। নিউক্লিয়াস ডেনসিটি তো বললাম না 10⁻17 কিলোগ্রাম পার মিটার কিউব, তাই না? পৃথিবীর কোনো জায়গা নাই যে এখানে তুমি রাখতে পারবে, মাটি ভেদ করে ঢুকে কেন্দ্রে চলে যাবে সোজা, এত ডেনসিটি যুক্ত, তাই না? সেই জন্য আমরা নিউক্লিয়াসকে খুব হাইলি প্যাকড বা হাইলি ডেন্সড একটা কি বলবো অংশ বিশেষ অ্যাটমের বলতে পারি। ঠিক আছে, আচ্ছা, এরপর আমাদের নিউক্লিয়াস প্রায় কমপ্লিট। এবার আমরা চলে যাবো কোথায়? একদম সরাসরি তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটিতে। রেডিও অ্যাক্টিভিটি ক্লাস 10-এ আমরা মোটামুটি ওভারঅল সবাই একটু পড়েছি। রেডিও অ্যাক্টিভিটির আবিষ্কার ঘটনাটা আমরা মোটামুটি সবাই জানি কি না, তো মোটামুটি 1895-96 সাল নাগাদ ফরাসি বিজ্ঞানী অঁরি বেকরেল, ঠিক আছে মনে রাখবে, অঁরি বেকরেল কী করেছিলেন? তিনি পটাশিয়াম ইউরেনিয়াল সালফেট বা ইউরেনিয়াম পটাশিয়াম সালফেট বলে একটা যৌগ নিয়েছিলেন। সেই যৌগকে তিনি কী করলেন? একটা ফটোগ্রাফিক প্লেটে মুড়ে ড্রয়ারে রেখে দিলেন। তিনি এটার উপর কাজ করছিলেন এবং ফটোগ্রাফিক প্লেটে ড্রয়ারে মুড়ে দেওয়ার পর তিনি দেখলেন যে ওই ফটোগ্রাফিক প্লেটে ছটা ছটা দাগ তৈরি হয়ে গেছে। তখন তিনি বুঝলেন যে ইউরেনিয়ামের জাতীয় পদার্থ, যে কোনো ইউরেনিয়াম জাতীয় যৌগ যদি আমি গ্রহণ করি বা অ্যাকসেপ্ট করি, সেক্ষেত্রে তাকে যদি আমরা ফটোগ্রাফিক প্লেটে রেখে দিই, তাহলে সে কী করছে? ছটা ছটা দাগ তৈরি করছে। এর থেকে তিনি তেজস্ক্রিয়তা আবিষ্কার করলেন এবং এই তেজস্ক্রিয়তা আবিষ্কারের নাম অনুসারেই তার নাম হয় হেনরি বেকারেলের নাম অনুসারে ইউনিট ইউজ করা হয়। তেজস্ক্রিয়তার এসআই ইউনিট হচ্ছে বেকারেল এবং সিজিএস ইউনিট হচ্ছে কুরি। পরবর্তী ক্ষেত্রে বিজ্ঞানী মাদাম কুরি বা আমরা বলতে পারি কি মেরি কুরি, ঠিক আছে, থোরিয়াম মৌলের মধ্যেও একই রকম ইউরেনিয়ামের ঘটনা তিনি পেলেন এবং তিনি এটা পেয়েছিলেন পিচ ব্লেন্ড থেকে। মনে রাখবে, ইউরেনিয়াম এবং পোলোনিয়াম কুরি দম্পতি মানে মাদাম কুরি এবং পিয়ের কুরি দুজন মিলে আবিষ্কার করেছিলেন পিচ ব্লেন্ড আকরিক থেকে। তার মানে দেখা গেল যে রেডিয়াম, ইউরেনিয়াম, পোলোনিয়াম এগুলো সবই হচ্ছে তেজস্ক্রিয়। ঠিক আছে, তাহলে এই তেজস্ক্রিয়তার ঘটনাটা কি যদি আমাদেরকে ব্যাখ্যা করতে দেয়, ঠিক আছে, তাহলে যদি তেজস্ক্রিয়তার কিছু কিছু বৈশিষ্ট্য আমরা জানতে চাই, কি কি না, তো কিছু কিছু খুব ভারী এলিমেন্ট, খুব ভারী মৌলগুলোর মধ্যে থেকে দেখা যায় স্বতঃস্ফূর্তভাবে কিছু আননোন বলবো না আমরা, কিছু অদৃশ্য রশ্মি, ধরো এটা সেই হচ্ছে একটা এলিমেন্ট, খুব ভারী এলিমেন্ট, হ্যাঁ ভারী এলিমেন্ট। এই ভারী এলিমেন্ট থেকে দেখা যাচ্ছে কি স্বতঃস্ফূর্তভাবে কিছু রশ্মি নির্গত হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে, যারা ফটোগ্রাফিক প্লেটকে আক্রান্ত করছে এবং এই নির্গত হওয়ার ঘটনাটা বাহ্যিক চাপ, উষ্ণতা ইত্যাদির উপর একদমই নির্ভর করে না। এবং দেখা যাচ্ছে রশ্মি নির্গত হওয়ার পর এটা যদি এক্স এলিমেন্ট ছিল, চেঞ্জ হয়ে সেটা হয়ে যাচ্ছে ওয়াই এলিমেন্ট। তাহলে এই যে রূপান্তরিত হচ্ছে পরবর্তী ক্ষেত্রে দেখা গেল সেটা নিউক্লিয়াস থেকে হয়, এই ঘটনাটাকে আমরা বলবো কি তেজস্ক্রিয়তা। তাহলে কতগুলো সংজ্ঞা আমরা চটপট দেখে নিই তেজস্ক্রিয়তা সম্বন্ধে। কি কি প্রথমে পড়বো আমরা? তেজস্ক্রিয় বিঘটন। তেজস্ক্রিয় বিঘটন কি না, তো কোনো মৌল থেকে এরকমভাবে কি হচ্ছে অদৃশ্য রশ্মি নির্গত হচ্ছে এবং এই নির্গত হওয়া রশ্মিগুলো বাহ্যিক চাপ ইত্যাদির উপর একদম নির্ভর করে না, উষ্ণতার উপর নির্ভর করে না, আলোক শক্তি ইত্যাদি কিছুর উপর নির্ভর করে না। এই ঘটনাটাকে আমরা বলবো কি তেজস্ক্রিয় বিঘটন। ঠিক আছে, আচ্ছা তেজস্ক্রিয় মৌল কি না, তো যে মৌল থেকে এই তেজস্ক্রিয় বিঘটন ঘটছে তাকেই আমরা কি বলবো? তেজস্ক্রিয় মৌল। তাহলে যে মৌল থেকে এই তেজস্ক্রিয় বিঘটন ঘটছে তাকেই বলবো আমরা তেজস্ক্রিয় মৌল। এখনই তোমাদের একটা এক্সাম্পল দিলাম কি, যে যদি এইটা সেই মৌল হয়, ধরো এটা এক্স মৌল কিছু অদৃশ্য রশ্মি নির্গত হওয়ার পর, এক্স রশ্মি থেকে কিছু কিছু অদৃশ্য রশ্মি নির্গত হচ্ছে যেগুলো চোখে আমরা দেখতে পাবো না, খালি চোখে নির্গত হওয়ার পর সেটা ট্রান্সফার হয়ে অন্য একটা এলিমেন্ট তৈরি করছে। এখনই তোমাদেরকে সেই এক্সাম্পল দিলাম ওয়াই। তাহলে যে এলিমেন্ট থেকে নতুন একটা এলিমেন্ট পাচ্ছি তাকে বলবো আমরা কি জনক এলিমেন্ট বা ফাদার বা পেরেন্ট। ঠিক আছে, পেরেন্ট এলিমেন্ট বলবো। ঠিক আছে, আর একে বলবো কি ডটার। ঠিক আছে, একে বলবো কি ডটার। সো পেরেন্ট ডটার মানে কি, যেখান থেকে আমরা নতুন পদার্থ পাচ্ছি সেটাকে বলবো জনক, আর সেই নতুন পদার্থটাকে বা নতুন যে এলিমেন্ট পাচ্ছি সেই এলিমেন্টটাকে আমরা বলবো কি পরমাণু বা দুহিতা পরমাণু বা ডটার এলিমেন্ট। ঠিক আছে, বা স্যাম্পল বলতে পারো তোমরা। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে রেডিও আইসোটোপ। খুব ভালো করে মনে রাখবে রেডিও আইসোটোপ কি। দেখো আইসোটোপ আমরা জানি কি, যে একই অ্যাটমিক নাম্বার হলেও তাদের মাস নাম্বার ডিফারেন্ট, তাদেরকে আমরা বলি কি আইসোটোপ। মানে পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক একই কিন্তু তাদের ভর সংখ্যা আলাদা। এদেরকেই কি বলি আমরা? এদেরকে আমরা বলি হচ্ছে কি আইসোটোপ। যদি তুমি কার্বনের 3টে আইসোটোপ অ্যাকসেপ্ট করো, ধরো 6C12, 6C13 এবং 6C14, ঠিক আছে,
এদের মধ্যে এই দুটো আইসোটোপ কিন্তু একদম রেডিও অ্যাক্টিভ নয় বা তেজস্ক্রিয় নয়, ঠিক আছে, একদমই নয়। কিন্তু 6C14 রেডিও অ্যাক্টিভ, এটা হালকা হালকা দর্শন করে, যাই হোক, কিন্তু 6C14 একদম হাইলি রেডিও অ্যাক্টিভ, খুব ভালো তেজস্ক্রিয়। তাহলে দেখো একটা কার্বন পরমাণু 3টা আইসোটোপের মধ্যে শুধুমাত্র 6C14 এই অ্যাটমটাই বা এই আইসোটোপটাই কী করছে, তেজস্ক্রিয়। সেই জন্য আমরা বলি এটাকে রেডিও আইসোটোপ। অর্থাৎ একটা অ্যাটমের সব আইসোটোপই কী করবে, রেডিও অ্যাক্টিভ, এরকম ঘটনা নয়। অ্যাটমের কোনো আইসোটোপ রেডিও অ্যাক্টিভ, সেগুলো কি হচ্ছে, আমরা বলবো কি রেডিও অ্যাক্টিভ আইসোটোপ বা রেডিও আইসোটোপ, ঠিক আছে। তাহলে একটা পরমাণু থেকে কি কি পদার্থ মানে নির্গত হয়, বা একটা পরমাণু থেকে যে সমস্ত রশ্মিগুলো নির্গত হয় তাদের ধর্ম কি, এটা সম্বন্ধে জানতে রুদারফোর্ড একটা এক্সপেরিমেন্ট করেছিলেন। এক্সপেরিমেন্টটা কি করেছিলেন তিনি একটা অন্ধকার রুম নিলেন, রুম বলবো না আমরা, অন্ধকার একটা বাক্স ধরো। তিনি কি করলেন, একটা অন্ধকার বাক্স নিলেন, ঠিক আছে, তিনি একটা সিম্পল অন্ধকার একটা বাক্স নিলেন, ঠিক আছে। এরকম অন্ধকার বাক্সের মধ্যে তিনি কি করলেন, একটা সীসা বা লেড দিয়ে তৈরি একটা তিনি ব্লক বানালেন, ঠিক আছে, এরকম একটা লেড বা সীসা দিয়ে তিনি একটা কি করলেন, ব্লক বানালেন, এই। এবং তিনি কি করলেন, এর মধ্যে একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট মানে কি, ধরো তিনি নিলেন পোলোনিয়াম প্লাস রেডিয়াম প্লাস এরকম কিছু একটা সংমিশ্রণ তিনি নিলেন, ঠিক আছে। এবার তিনি কি করলেন, এখানে ফটোগ্রাফিক প্লেট রাখলেন, ঠিক আছে। সো হি প্লেসড আ ফটোগ্রাফিক প্লেট হিয়ার, একটা ফটোগ্রাফিক প্লেট, সো দিস ইজ ফটোগ্রাফিক প্লেট। এবার তিনি কি করলেন, লাইট ফাইট বন্ধ করে দিলেন, কিছুক্ষণ ছেড়ে দিলেন গল্পটা হতে। দেখা গেল যে 3 প্রকার রশ্মি নির্গত হলো। একটা রশ্মি সেটা সোজাসুজি চলে গেছে, কোনো গল্পই নাই, ঠিক আছে, একদম সোজা, কোনো গল্পই সে করেনি, একদম সোজাসুজি চলে গেছে, ঠিক আছে। দেখা গেল একটা রশ্মি সামান্য পরিমাণ বাঁ দিকে বেঁকে গেছে, আর একটা রশ্মি সামান্য পরিমাণ ডান দিকে বেঁকে গেছে। তাহলে একটা রশ্মি ডান দিকে বাঁকলো, আর একটা রশ্মি সামান্য পরিমাণে বাঁ দিকে বেঁকে গেল। দেখো 3টি ঘটনা ঘটেছে, একটা সি পয়েন্টে, একটা ঘটেছে বি পয়েন্টে, একটা ঘটেছে এ পয়েন্টে, পরপর বলি। আর তিনি একটা বলতে ভুলে গেছি, আর একটা তিনি ঘটনা দিয়েছিলেন কি, আগে থেকে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড দিয়েছিলেন। ম্যাগনেটিক ফিল্ডটা কিভাবে না, তো স্ক্রিন দেখছো, স্ক্রিনের ভেতরের দিকে, মানে টুয়ার্ডস দ্য স্ক্রিনের ভেতরের দিকে তিনি ম্যাগনেটিক ফিল্ড দিয়েছিলেন, ঠিক আছে। এই ক্রস দেওয়া মানে ভেতরের দিকে ম্যাগনেটিক ফিল্ডটাকে তিনি দিয়েছিলেন। তাহলে এই ঘটনা হওয়ার পর দেখা গেল কিছুটা রশ্মি এদিকে বেঁকে গেছে, কিছু রশ্মি এদিকে বেঁকে গেছে, কিছু রশ্মি সোজা চলে গেছে। যখন তোমরা ম্যাগনেটিজম বা ইলেকট্রোম্যাগনেটিক পড়বে ফিল্ড, তখন দেখবে ম্যাগনেটিক ফিল্ড, ভালো করে শুনবে, কোনো চৌম্বক ক্ষেত্রের মধ্যে কোনো চার্জ পার্টিকেল, একটা আধানযুক্ত কণাকে যদি তুমি প্রবেশ করাও, তাহলে সেটা বিচ্যুত হয়ে যায়, মানে সেটা যাওয়ার কথা ছিল এইদিকে, সে সামান্য পরিমাণ বেঁকে যায়। এখানে যে ফোর্সটা কাজ করে তাকে বলা হয় লরেঞ্জ ফোর্স, পরে পড়াবো আমি, অসুবিধা নয় লরেঞ্জ ফোর্সটা, ঠিক আছে। তাহলে কি বললাম, ভালো করে শুনবে, কোনো তড়িৎ চুম্বকত্ব বা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আমরা যদি কি করি, একটা চার্জ পার্টিকেলকে উইথ সাম ভেলোসিটি, কিছু একটা বেগ দিয়ে তাকে তার মধ্যে প্রবেশ করায়, তাহলে তার উপর একটা ফোর্স কাজ করে, বল, লরেঞ্জ ফোর্স। তার ফলে কী হবে, সে একটা সামান্য পরিমাণ ডিফ্লেক্টেড হয়ে যায় বা বেঁকে যায়। দেখো এক্ষেত্রে তাহলে বোঝাই যাচ্ছে এই লাল রশ্মি আর নীল রশ্মি, সবুজ রশ্মি, এই দুটোই কিন্তু চার্জ। কেন লাল চার্জ আর সবুজ চার্জ, কারণ তারা ডিফ্লেক্টেড হয়ে গেছে, ইজিলি তুমি বুঝতেই পারছো। এখান থেকে ক্লিয়ার হয়েছে জায়গাটা, বলবে একটু আমাকে, ক্লিয়ার হয়েছে সবাই? তাহলে এই, হ্যাঁ ঠিক আছে, এই তো ডিফ্লেক্টেড হয়েছে, কিন্তু দেখো ব্ল্যাকটা ডিফ্লেক্টেড হয়নি। তার মানে ব্ল্যাকটাকে বলা হলো কি আনচার্জ বা নিউট্রাল, এটা হচ্ছে নিউট্রাল, সেই জন্য এই সি এর নাম দেওয়া হলো গামা রশ্মি। তাহলে এই সিটা যেটা হলো সেটা হচ্ছে গামা রশ্মি। তাহলে গামা রশ্মির বিশেষ বৈশিষ্ট্য কি, এটা হচ্ছে নিউট্রাল, এর কোনো আধান নেই, ঠিক আছে। বেসিক্যালি দেখা গেছে এটা হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। কি বললাম, গামা বা গামা রশ্মি যেটা, সেটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। লাল রঙের যেটা, সেটা নাম দেওয়া হলো আলফা, ঠিক আছে। এবং দেখা গেল পরীক্ষা করে যে এটা কি হচ্ছে ধনাত্মক আধানযুক্ত, ঠিক আছে, এটা হচ্ছে ধনাত্মক আধানযুক্ত। কোন পরীক্ষার সাহায্যে করা গেল বা কোন পরীক্ষার সাহায্যে এটা করা গেছিল, মনে রাখবে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম, ঠিক আছে। পরে জিনিসটা পড়াবো আমি, যখন ইলেকট্রোম্যাগনেটিজম পড়াবো তখন পড়াবো ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল, সবাই লিখে নিতে পারবো খাতার মধ্যে, এটা যখন পড়াবো তখন বুঝতে পারবে, ঠিক আছে। বা তোমরাই চুম্বকত্ব বা তড়িৎ চুম্বকত্ব জায়গায় পেয়ে যাবে। ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল ফর্মুলা থেকে আমরা দেখাবো যে এটা হচ্ছে আলফা। আচ্ছা, যেটা সবুজ লিখলাম সেটাকে বলবো আমরা বিটা। তার মানে কি, এটা হচ্ছে নেগেটিভ বা ঋণাত্মক, সো নেগেটিভ বা ঋণাত্মক, ঠিক আছে। এটাও আমরা ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল থেকেই পাবো। তার মানে এখন বোঝা গেল যে একটা তেজস্ক্রিয় মৌল থেকে 3 প্রকারের রশ্মি নির্গত হয়।
তো একটা হচ্ছে আলফা রশ্মি, একটা হচ্ছে বিটা রশ্মি, আর একটা হচ্ছে গামা রশ্মি। এর মধ্যে তিনটে জিনিস মনে রাখবো, আলফা অলওয়েজ পজিটিভ, বিটা অলওয়েজ নেগেটিভ, গামারে এর তো কোনো চার্জ নাই, জিরো, এটা হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ওয়্যারঅ্যাজ আলফার এ কিন্তু আলাদা। ঠিক আছে, এবার আমরা প্রত্যেকটা ঘটনা সম্বন্ধে আলোচনা করবো। তাহলে এখানে একটা জিনিস আমাদেরকে হাইলাইট একটু মনে রাখবে, নোট বি না, মনে রাখবে যে কোনো একটা তেজস্ক্রিয় আইসোটোপ থেকে একসঙ্গেই কিন্তু আলফা বিটা দুটো রশ্মি নির্গত হতে পারে না, হয় আলফা বেরোবে না হয় বিটা বেরোবে। তাহলে বলবি স্যার এই রাদারফোর্ডের এক্সপেরিমেন্ট তাহলে কী করে সম্ভব হলো, তাই না? তাহলে বলছি কি, একটা যে কোনো স্যাম্পল যদি আমি নিই, একটা মানে তেজস্ক্রিয় স্যাম্পল নিলাম, সাম কাইন্ড অফ স্যাম্পল, রেডিও অ্যাক্টিভ স্যাম্পল, এখান থেকে হয় আলফা বেরোবে না হয় বিটা বেরোবে, দুটো একসঙ্গে বেরোতে পারে না। ঠিক আছে, সবসময় এটা বেরোবে না। কিন্তু ধরো তুমি এখানে একটা এলিমেন্ট নিলে এক্স, সে আলফা নির্গত করে, তাহলে বলো আমাকে এক্স যাই হোক না কেন সবসময় কি নির্গত করে, আর আলফা করবে। এবার আলফা নির্গত হওয়ার পর তো সে নতুন এলিমেন্ট তৈরি হয়ে গেল ওয়াই, এবার ওয়াইও যে আলফা নির্গত করবে এর তো কোনো কারণ নেই, এক্স সবসময় আলফা বের করছে, এটা নিয়ে আমার কোনো ডাউটই নেই। কিন্তু একই জায়গায় ওয়াই তো তোমার বিটাও নির্গত করতে পারে, সো ওয়াই হয়তো বিটা নির্গত করছে, সেই জন্য এই স্যাম্পলের মধ্যে তুমি আলফাও পেতে পারো, বিটাও পেতে পারে, কিন্তু একটা আইসোটোপ, দিস ইজ সিঙ্গল আইসোটোপ, এই আইসোটোপের সঙ্গে এই আইসোটোপের কোনো কানেকশন নেই। ঠিক আছে, তাহলে এই আইসোটোপ কিন্তু শুধুমাত্র আলফা নির্গত করবে, এই আইসোটোপটা বিটা করতেও পারে, আবার এই আইসোটোপটা আলফাও করতে পারে। সেজন্য একটা স্যাম্পলে আমরা আলফা বিটা সত্যি পেয়ে যাই ঠিকই, কিন্তু নট ওয়ান আইসোটোপ। আমি সেজন্য কথাটা হাইলাইটেড বলে দিলাম যে কোনো তেজস্ক্রিয় আইসোটোপই একযোগে আলফা রশ্মি এবং বিটা রশ্মি বিকিরণ করতে পারে না, হয় তারা রূপান্তরিত হয়ে যাবে, রূপান্তরিত হওয়ার পর সে বেটা বিটা রশ্মি তৈরি করতে পারে। আমি এটা এখনই বুঝিয়ে দিলাম, আশা করি সবাই ক্লিয়ার হয়ে গেছে। ডাউট হলে আমাকে অবশ্যই বলবে ক্লিয়ার হলো কিনা। মিটিয়ে দিচ্ছি, ডাউট হয়ে ক্লিয়ার হয়েছে সবার? ওকে, কৌশালী বুঝতে পেরেছিস? স্নেহা বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ ওকে, ঠিক আছে। তাহলে রাদারফোর্ডের এক্সপেরিমেন্টের সাহায্যে আমরা আলফা, এবার সবগুলোর আমরা কিছু কিছু ধর্ম বা বৈশিষ্ট্য পড়বো, যেমন আলফা রশ্মির কিছুটা পরিমাণ ধর্ম, বিটা রশ্মির কিছুটা পরিমাণ ধর্ম এবং গামা রশ্মির কিছুটা পরিমাণ ধর্ম। তাহলে একদম মুখে মুখে বলে দিচ্ছি আলফা রশ্মির ধর্মগুলো। তাহলে আলফা রশ্মির বিশেষ কয়েকটা ধর্ম কী কী হচ্ছে পারে। আলফা রশ্মি প্রথমে হচ্ছে ধনাত্মক আধানযুক্ত, তাই না? ধনাত্মক আধানযুক্ত স্রোত। আলফা রশ্মি মনে রাখবে, ভালো করে শুনবে, আলফা রশ্মি আলফা রশ্মির যদি সংকেত লিখতে হয়, এটাকে বেসিক্যালি আমরা লিখি হিলিয়াম আয়নের কণার স্রোত, অর্থাৎ আলফা রশ্মি যেটা বেরোয় সেটা হচ্ছে হিলিয়াম আয়নের স্রোত। তার মানে এর মধ্যে কি আছে, আলফা রশ্মির মধ্যে দুটা প্রোটন আছে, দুটা নিউট্রন আছে, আর কোনো ইলেকট্রন নেই। দেখো সেজন্য 2+ হয়ে গেছে, এবং এর সংকেত আমরা এইভাবে লিখি He2+। তাহলে এটার ভর সংখ্যা অবশ্যই অনেক বেশি। ঠিক আছে, অবশ্যই বেশি, যেহেতু হিলিয়াম কণার স্রোত। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আলফা রশ্মি তার গতিপথের মাঝে যদি কোনো ভরবেগ মানে কোনো পাখা বা ইত্যাদি রাখা, সেগুলো কিন্তু মানে নড়িয়ে দিতে পারে। কেন? এর ভর আছে, তার নির্দিষ্ট কোনো ভরবেগ থাকবে। এর পাল্লা খুব কম, মানে কি, যেহেতু ভর বেশি তাই বেশি দূর যেতে পারে না, তাই না? এর মনে রাখবে রেঞ্জ কিন্তু খুব কম, এ খুব কম পরিমাণ যায়, এবং এর ভেদন ক্ষমতাও কিন্তু খুব কম, এর ভেদন ক্ষমতা খুব বেশি নয়। ঠিক আছে, এ হলো আলফা রশ্মির ধর্ম। কতগুলো ধর্ম আছে তোমরা কিন্তু পড়ে নেবে। আচ্ছা, তারপর হচ্ছে কি বিটা রশ্মি। বিটা রশ্মি বেসিক্যালি, ঠিক আছে, বিটা রশ্মি বিশেষ করে এটা হচ্ছে একটা ইলেকট্রন। ঠিক আছে, বিটা রশ্মি একটা ইলেকট্রন। তাহলে আলফা রশ্মির চার্জ বিটা রশ্মির কত গুণ হবে? দ্বিগুণ, নাকি? এটা দ্বিগুণ হবে। কেন দ্বিগুণ হবে? কারণ ইলেকট্রনিক চার্জ একটা এখানে আছে বিটা রশ্মির, কিন্তু He2+ আছে। 2+ মানে দুটো ইলেকট্রন কম আছে, তার মানে চার্জ তার দ্বিগুণ বেশি হয়ে গেছে। বিটা রশ্মি যেহেতু ইলেকট্রন কণার স্রোত, সেজন্য আমরা বলতে পারি এর পাল্লা বা রেঞ্জ অনেক বেশি হবে। মানে আলফা রশ্মি যদি এখান থেকে এত দূর যেত, বিটা রশ্মি নিশ্চয়ই তার থেকে বেশি যাবে, তাই না? সেই জন্য বিটা রশ্মি কিন্তু বেশি ডিফ্লেক্টেড হয়। তোমরা যদি আগের ছবিটা দেখো তাহলে সেখানে দেখবে যে বিটা রশ্মি বি পোর্শনটা একটু বেশি দূরে এঁকেছিলাম আমরা, এ পোর্শনটা একটু কাছাকাছি এঁকেছিলাম, কারণ এটা বেশি পরিমাণে ডিফ্লেক্টেড হয় যেহেতু এর ভর কিন্তু অনেক কম। ঠিক আছে, তাহলে বিটা রশ্মি বিশেষ করে একটা ইলেকট্রন। তাহলে তোমাদের কোশ্চেন হওয়া উচিত যে স্যার নিউক্লিয়াসের ভেতরে তো কোনো ইলেকট্রন থাকে না, তাহলে বিটা রশ্মি কেন ইলেকট্রন আকারে বের হয়? মনে রাখবে নিউক্লিয়াসের ভিতরে কি হয়, একটা নিউট্রন যখন একটা প্রোটনে পরিণত হয়, মনে রাখবে একটা নিউট্রন যখন একটা প্রোটনে পরিণত হয়, তখন সেখানে কি হয়, একটা ইলেকট্রন এই মানে বিটা রশ্মি তৈরি হয়। ঠিক আছে, তাহলে নিউট্রন যখন প্রোটনে রূপান্তরিত হয় তখনই শুধুমাত্র সেখানে বিটা রশ্মি নির্গত হয়, এবং এই বিটা রশ্মি যদি উচ্চ শক্তি সম্পন্ন হয়, মানে এই বিটা রশ্মির যদি
এনার্জি খুব বেশি হয় সেক্ষেত্রে সেটা কী হবে, নিউক্লিয়াসের পর্দা ভেদ করে নিউক্লিয়াসের বাইরে বেরিয়ে চলে আসবে, ঠিক আছে, এবং বিটা রশ্মি রূপে আত্মপ্রকাশ করবে বাইরে এসে, ঠিক আছে। আচ্ছা, তাহলে বিটা রশ্মির ভেদন ক্ষমতা কী হবে, আলফা রশ্মির তুলনায় অনেক বেশি। লজিকটা ক্লিয়ার করাতে পেরেছি আশা করি। এবার হচ্ছে গামা রশ্মি। গামা রশ্মি কি, একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। গামা রশ্মি একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এবং এর কি হচ্ছে, কোনো আধান নেই, এ হচ্ছে চার্জ বা নিউট্রাল, এটা কোনো আধান নেই। গামা রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি, মানে এটা যদি আলফা এটা যদি বিটা হয় তাহলে গামা রশ্মি মনে রাখবে তার সবচেয়ে বেশি ভেদন ক্ষমতা, অনেক বেশি ভেদ করে চলে যেতে পারবে গামা রশ্মি, ঠিক আছে। এটা হচ্ছে গামা রশ্মির বৈশিষ্ট্য। এবং দেখা গেছে ভেদন ক্ষমতার অনুপাত আলফা ইজ টু বিটা ইজ টু গামা যদি আমরা নিই, ভেদন ক্ষমতা বারবার মনে রাখছি, ভেদন ক্ষমতার অনুপাত কী হবে, 1:10^² এটা হচ্ছে ভেদন ক্ষমতার অনুপাত। আবার দেখো গ্যাসকে আয়নিত করার ক্ষমতা যদি তুমি বিচার করো, গ্যাসকে আয়নিত করার ক্ষমতা, তাহলে দেখো আলফার গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সবচেয়ে বেশি। কেন, এর তো দুটো আধান নেই, তাহলে বেশি পরিমাণ গ্যাসকে কী করতে পারবে, আয়নিত করতে পারবে। বিটা রশ্মি তার থেকে কম, আর গামা রশ্মি গ্যাসকে আয়নিত প্রায় করতে পারবেই না, ঠিক আছে। এ হচ্ছে গামা রশ্মির মনে রাখবে, যখনই কোনো একটা গামা রশ্মি প্রায় 1.02, কথাটা মনে রাখবে, যখন কোনো একটা গামা রশ্মি প্রায় 1.02 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট বা মেগা ইলেকট্রন ভোল্ট বা তার থেকে বেশি শক্তি সম্পন্ন, এবং সেটা যখন নিউক্লিয়াসের কাছ দিয়ে যায় তখন সেই গামা রশ্মিটা ভেঙে যায় দুটো কণাতে, একটা হচ্ছে কি ইলেকট্রন এবং একটা হচ্ছে প্রোটন। তাহলে আমরা বলতে পারি যে 1.02 মেগা ইলেকট্রন ভোল্ট এর থেকে বেশি গামা রশ্মি কী করে, যখন ইলেকট্রনের কাছ দিয়ে যায় তখন কি করে না, তো একটা ইলেকট্রন তৈরি করে এবং একটা কি করে, পজিট্রন তৈরি করে, ঠিক আছে। এবং এই ঘটনাটাকে বলা হয় পেয়ার অ্যানিহিলেশন। কি বলা হয়, পেয়ার প্রোডাকশন, কি বলছি আমি, পেয়ার প্রোডাকশন, ঠিক আছে। পেয়ার প্রোডাকশন কেন, কারণ এখানে ফোটন, এটা তো ফোটন, যেহেতু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, সো একটা ফোটন থেকে দুটো পার্টিকেল তৈরি করছে, পেয়ার প্রোডাকশন। সিমিলারলি রিকম্বিনেশন প্রসেসে কি হয়, রিকম্বিনেশন প্রসেসে সেখানে একটা পজিট্রন এবং একটা ইলেকট্রন দুটো যোগ হয়ে গামা তৈরি করে, ঠিক আছে। এটাকে বলা হয় কি, পেয়ার অ্যানিহিলেশন। কি বললাম, পেয়ার অ্যানিহিলেশন, হ্যাঁ বলো। পজিট্রন দেখতে হবে, মনে নেই এই মুহূর্তে আমার, ঠিক আছে, দেখে নিতে হবে একবার, আমাকে দেখে বলে দেবো আমি। তাহলে পজিট্রন এবং ইলেকট্রন এই দুটো পরস্পর যুক্ত হয়ে কি তৈরি হবে, কি না, তো গামা। সো দিস ইজ কল্ড ফোটন, এটা হচ্ছে কি ফোটন তৈরি করে। আমি পজিট্রনটা দেখে বলবো। তাহলে এটাকে কি বলবো আমরা, পেয়ার অ্যানিহিলেশন। সো পেয়ার অ্যানিহিলেশন এবং পেয়ার প্রোডাকশন, এটা আমরা আশা করি বুঝতে পারলাম, ঠিক আছে। যেখানে আমাদের বায়ুমণ্ডলে কি আছে, মেসোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার যেখানে আমরা আছে, এই আয়নোস্ফিয়ারে কসমিক রে বা মহাজাগতিক রশ্মি এসে এরকম করে পেয়ার প্রোডাকশন তৈরি করে, অর্থাৎ সেখানে গামা রশ্মিগুলো এসে নষ্ট হয়ে যায় এবং এরকম করে একটা পজিট্রন এবং একটা ইলেকট্রন তৈরি করে। সবার ডাউট ক্লিয়ার হয়েছে এই জায়গাটা, বলবে আমাকে। বইয়ে তোমাদের পেয়ার অ্যানিহিলেশনটা নেই, হ্যাঁ, ওটা একটু লিখে নেবে, পেয়ার অ্যানিহিলেশন জাস্ট টার্মটুকু লিখে নেবে, পেয়ার অ্যানিহিলেশন, তাহলে তোমাদের মনে পড়ে যাবে। বইয়ের মধ্যে লিখে নাও বা খাতায় লিখে নাও পেয়ার অ্যানিহিলেশন। কোশ্চেনে কিন্তু অনেক সময় পেয়ার অ্যানিহিলেশন দিয়ে দেয়, যে পেয়ার প্রোডাকশন কি, পেয়ার অ্যানিহিলেশন কি, তখন কিন্তু খুঁজে পাবে না। আচ্ছা, এরপর কি হচ্ছে, আমরা পড়বো এক্স রশ্মির সঙ্গে গামা রশ্মির তুলনা। আমি একদমই করছি না এটা, তোমরা বাড়িতে একটু করে নেবে, এক্স রশ্মি এবং গামা রশ্মির তুলনা, ঠিক আছে। কি কি হয় এক্স রশ্মি এবং গামা রশ্মির মধ্যে পার্থক্য, যেমন এক্স রশ্মি তৈরি হয় কি করে না, তো ইলেকট্রন গেল এবং ইলেকট্রন যাওয়ার পর একটা টার্গেট এলিমেন্টের মধ্যে দিয়ে গেল এবং সেখান থেকে এক্স রশ্মি তৈরি হয়, কিন্তু গামা রশ্মি একটা তেজস্ক্রিয় তরঙ্গ, তাই না। তাহলে এটা হচ্ছে এবারে তুলনা, একটা পার্থক্য। আবার এক্স রশ্মি এবং গামা রশ্মি উভয়ই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তাহলে এটা হচ্ছে তাদের একটা সাদৃশ্য। তাহলে এক্স রশ্মি এবং গামা রশ্মির সাদৃশ্য বৈসাদৃশ্য তোমরা একটু করে নিবে, ঠিক আছে, আমি আর বলছি না জায়গাটা। আমি এবার যেটা করাবো সেটা হচ্ছে কি, তেজস্ক্রিয় বিঘটনের সূত্র, ঠিক আছে। তাহলে প্রথমে হচ্ছে আলফা বিঘটনের সূত্র। তাহলে কোনো একটা এলিমেন্ট থেকে যখন আলফা নির্গত হয় কণা, তাহলে ধরো ZXA, এটা হচ্ছে একটা যে কোনো পরিমাণ একটা অ্যাটম বা একটা রেডিও আইসোটোপ, সাপোজ এটা হচ্ছে একটা রেডিও আইসোটোপ। সো এই রেডিও আইসোটোপ থেকে কি হলো, ধরো একটা আলফা কণা নির্গত হলো। তাহলে কি বললাম, এই রেডিও আইসোটোপ থেকে একটা আলফা কণা নির্গত হলো। যখনই কোনো একটা রেডিও আইসোটোপ থেকে আলফা কণা নির্গত হবে তখন তার প্রোটন সংখ্যা 2 একক কমে যাবে, ভর সংখ্যা 4 একক কমে যাবে, এবং কি তৈরি করবে, একটা হিলিয়াম তৈরি করবে। হ্যাঁ না বলবে এই জায়গাটা, বোঝা গেছে কেন, কারণ আলফা রশ্মি মানেই তো হিলিয়াম, এক্ষুনি তো তাই বুঝিয়ে দিলাম। ক্লিয়ার হয়েছে জিনিসটা।
ঠিক আছে, তার মানে আমরা এই +2He4টা এখন লিখছি না, কেন? বিকজ এখানে মাইনাস আলফা লিখে দিয়েছি। কেন লিখলাম এটা? যাতে এটা বোঝানোর জন্য। তাই তোমরা নিজেরাই বুঝতে পারছো কি যে 92 ইউরেনিয়াম 235 যদি নিই আমরা, এবং এখান থেকে যদি একটা আলফা কণা বেরিয়ে যায়, তাহলে কি হবে? কি হবে? 90 নাকি 90 থোরিয়াম। হবে। হ্যাঁ 231 ঠিক লিখলাম তো? এটা বলবে একটু দেখে নাও, ক্রস চেক করে নাও সবাই, এটার সঙ্গে এটা মিলিয়ে নাও। তো ফর্মুলাটা বোঝা গেছে, আলফা বিঘটনের সূত্র, সোজা চলে আসছে বিটা। এগুলো ক্লাস 10-এ করেছিস তো, মনে পড়ছে? ক্লাস 10-এ করেছিলিস? হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে, এবার হচ্ছে আমরা কি করব, আমরা এবার বিটা বিঘটনের সূত্রটা মনে রাখবো। তাহলে মনে রাখবো আলফা কণা যখনই কোনো একটা পার্টিকেল বা আইসোটোপ থেকে নির্গত হবে, তার প্রোটন সংখ্যা 2 একক কমবে। সো প্রোটন 2 একক কমবে এবং ভর সংখ্যা মানে এ কি কমবে? 4 একক কমে যাবে, -4 লিখলাম। যদি ZXA একটা অ্যাটম হয়, রেডিও আইসোটোপ, এবং এখান থেকে যদি একটা বিটা কণা নির্গত হয়, তাহলে দেখা যায় তার প্রোটন সংখ্যা 1 একক বেড়ে গেছে এবং ভর সংখ্যা একই থাকছে। ঠিক আছে, যখনই এরকম ঘটনা ঘটবে, তার মানে বোঝা গেল যে এক্ষেত্রে প্রোটন নাম্বার কি করছে? 1 একক বেড়ে যাচ্ছে, +1, তাই না? এটা কোথায়? না তো বিটার ক্ষেত্রে। আর এই দুটো কোথায়? আলফার ক্ষেত্রে। তাহলে একটা এক্সাম্পল নিই। সো 90 থোরিয়াম যদি আমরা নিই 231 একটু আগে পেয়েছিলাম, এবং এখান থেকে যদি একটা বিটা বেরোয়, তাহলে কত হবে? এটা 91, ঠিক বললাম তো? 91 হবে তো। এবং 91টা কি লেখা হয়? প্রোটো অ্যাক্টিনিয়াম বা PA, প্রোটো অ্যাক্টিনিয়াম। তাহলে প্রোটো অ্যাক্টিনিয়াম 231, লজিকটা বোঝাতে পেরেছি। এবং এখান থেকে ফার্দার যদি আলফা কণা বেরোয়, তাহলে কি হবে বলো? 89 নাকি? ঠিক বললাম তো? 89টা কি হবে? AC অ্যাক্টিনাইড বা অ্যাক্টিনিয়াম, এবং এটা কত হবে? 227, ঠিক লিখলাম তো? বলবে 227 হবে। এবং আবার যদি একটা বিটা বেরোয়, তাহলে কি হবে? 90 কত হবে? থোরিয়াম কত হবে? 227। দেখো 90 থোরিয়াম 231 থেকে শুরু করেছিলাম, আমরা 90 থোরিয়াম 227-এ চলে এলাম। তার মানে মনে রাখবে যে যখনই কোনো একটা আইসোটোপ থেকে, বেদ বাক্য আকারে মনে রাখবে এটা, কিন্তু বেদ বাক্য, যখনই কোনো একটা আইসোটোপ থেকে একটা আলফা এবং দুটা বিটা নির্গত হবে, দেখো তাই হয়েছে, তখন সেটা তার আইসোটোপ তৈরি হয়। লজিকটা বুঝতে পেরেছি? দেখে নাও, একটা আলফা এবং দুটো বিটা যখনই নির্গত হবে, তখন সেটা কি হবে? তার আইসোটোপ। দেখো এক্ষেত্রে 90 থোরিয়াম থোরিয়াম হয়ে গেছে, বা 231 এবং 227 তৈরি হয়ে গেছে। লজিকটা আশা করি সবাইকে ক্লিয়ার করাতে পেরেছি। ডাউট হলে পরে বলবে। স্নেহা, বুঝতে পেরেছিস? হ্যাঁ বুঝতে পেরেছি। ওকে, চলো এবার হচ্ছে গামা রশ্মি। দেখো গামা রশ্মি তো বিশেষ করে কোনো ভর নাই, তার কোনো চার্জ নাই, কিছুই নাই। সেই জন্য গামা রশ্মি যখনই কোনো একটা রেডিও আইসোটোপ থেকে নির্গত হবে, তো সেক্ষেত্রে আমাদের খুব একটা প্রবলেম করবে না, মানে যা ছিল তাই থাকবে। কি হবে যে ঘটনাটা, ধরো এটা হচ্ছে XZA একটা যে কোনো রেডিও আইসোটোপ, এবং এখান থেকে একটা গামা রশ্মি নির্গত হচ্ছে, তাহলে সেটা ZXAই থাকবে। তফাৎটা হচ্ছে এটা ছিল এক্সাইটেড মানে এর মধ্যে বেশি এনার্জি ছিল, এটা চলে এসছে গ্রাউন্ডে। কেন? এনার্জিটাকে ত্যাগ করেছে। এটা তো অ্যাকচুয়ালি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যেহেতু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটাকে সে ত্যাগ করে দিয়েছে, সেই জন্য সে এক্সাইটেড ছিল, গ্রাউন্ড ছিল। ধরো তোমার কাছে হঠাৎ কোনো কারণে 10,000 টাকা চলে এসছে, তাই না? লটারি কেটেছো, 10,000 টাকা চলে এসছে, ঠিক আছে, কাটবে না, একদম বাজে জিনিস। এবার তুমি কি করলো? 2 দিন আমেনিয়া, 3 দিন আর্সেলান, 4 দিন রসুই খেয়ে 10,000 টাকা শেষ করে দিলে। তাহলে এটা ছিল তুমি এক্সাইটেড স্টেট থেকে যখনই তোমার সব এনার্জি চলে গেলো, তুমি আবার বাড়িতে ডাল ভাত খেতে চলে এলো, এবং তোমার কাছে জিরো চলে এলো, এবং তুমি গ্রাউন্ডে চলে এলো। লজিকটা বোঝাতে পেরেছি? আশা করি ক্লিয়ার হয়েছে কিনা বলবে। চলো, তাহলে এই হলো আমাদের তেজস্ক্রিয়তার মোটামুটি ঘটনা। এবার কি করব আমরা? তেজস্ক্রিয়তার দুটো ল পড়ব। দুটো ল কি ল? ধরো, ভালো করে শুনবে, ধরো এক্স এবং ওয়াই, ঠিক আছে, ধরো এক্স এবং ওয়াই, বা এরকম কেস নাও, ঠিক আছে, যে একটা যে কোনো একটা এলিমেন্ট ZXA, এখান থেকে তৈরি হলো ওয়াই এরকম নেব না আমরা, ঠিক আছে, ধরো তৈরি হলো ওয়াই এক্স ড্যাশ বি, ঠিক আছে, প্লাস, ঠিক আছে, এক্স সি এক্স ডাবল ড্যাশ ডি, এরকম ধরো তৈরি হলো। এটা একটা ধরো সমীকরণ, কিছু একটা তৈরি হলো, যেখানে এক্স ড্যাশ এবং এক্স ড্যাশ ডাবল ড্যাশ হচ্ছে সাইন, পরমাণুর চিহ্ন। যেমন ধরো এখানে সোডিয়াম হবে, তো এক্সের জায়গায় সোডিয়াম লিখতে পারো, এক্স ড্যাশের জায়গায় ক্লোরিন লিখতে পারো, এরকম কিছু সাইন, জাস্ট এগুলো, হ্যাঁ, ড্যাশগুলো ওগুলোকে বোঝাচ্ছে। মনে রাখবে
বাঁ দিকে যতটা মাস আছে বাঁ দিকের মাস সমান সবসময় হবে ডান দিকের মাস নাম্বার, মানে এ সমান হবে বি প্লাস ডি। লজিকটা বোঝাতে পেরেছি আমি সবাইকে? বলবে সবসময় এটা হতে বাধ্য, অর্থাৎ তোমার বাঁ দিকে যতটা মাস নাম্বার থাকবে ডান দিকে ততটা মাস হতে বাধ্য। সিমিলার ওয়েতে বাঁ দিকে যতটা প্রোটন নাম্বার হবে ডান দিকের প্রোটন নাম্বার ঠিক ততটাই হবে। দেখো ওয়াই এবং সি দুটো প্রোটন নাম্বার, এদিকে জেড, তার মানে জেড হবে জেড ইকুয়াল টু ওয়াই প্লাস সি। এই যারা বোঝাতে পেরেছি সবাইকে? অর্থাৎ বাঁ দিকের প্রোটন নাম্বার ইকুয়াল টু ডান দিকের প্রোটন নাম্বার, মোট ডান দিকের প্রোটন নাম্বার, এবং বাঁ দিকের মাস নাম্বার মানে ডান দিকের টোটাল মাস নাম্বার। লজিকটা আশা করি সবাইকে ক্লিয়ার করাতে পেরেছি। ডাউট হলে আমাকে অবশ্যই বলবে, ডাউট হলে বলবে। চলো তাহলে এটা আমরা বুঝে নিলাম যে কোনো একটা পার্টিকেলের ক্ষেত্রে যদি আমার বাঁদিকে কতটা মাস নাম্বার যদি আমাকে দিয়ে দেয় তাহলে ডান দিকে আমি ইজিলি একটা বার করে নিতে পারবো। তাহলে চট করে আমি একটা এক্সাম্পল যদি নিয়ে নিই সহজেই, ঠিক আছে? ধরো আমি নিলাম কি 6C14 এবং এখান থেকে তৈরি হলো ধরো 7 নাইট্রোজেন ধরো 14। তাহলে এখানে কি বসবে বলো তো? এই জায়গায় কি বসবে? এই ড্যাশে কি বসবে? একটা বিটা। ভেরি গুড। কেন? দেখো এই প্লাসের জায়গায় ড্যাশের জায়গায় তুমি যদি এইরকম লেখো, ড্যাশের জায়গায়, ঠিক আছে, ড্যাশের জায়গায় যদি তুমি এইরকম লেখো -1, তাই দেখো 7-এর সঙ্গে -1 করলে কিন্তু 6 হয়ে যায়। লজিকটা বোঝাতে পেরেছি সবাইকে? বলবে 7-এর সঙ্গে -1 করলে কিন্তু 6 হয়ে যায়, সেখানে -1 হবে আর ওপরে 0 হবে। কেন? 14 + 0 মানেই 14, তার মানে এটা -1 E0 হবে, তার মানে এটা হচ্ছে কি বিটা রশ্মি। লজিকটা ক্লিয়ার করাতে পেরেছি সবাইকে? বলবে ডাউট হলে পরে। কৌশালী ডাউট আছে? স্নেহা রয় ডাউট আছে? ওকে, এবার আমরা সরাসরি চলে যাব কি তেজস্ক্রিয়র এক্সপোনেনশিয়াল ল বা তেজস্ক্রিয়র সূচক সূত্র, ঠিক আছে? তাহলে এক্সপোনেনশিয়াল ল অফ রেডিও অ্যাক্টিভ ডিকে। দেখো কোনো অ্যাটামের মধ্যে বা কোনো একটা যদি আমি কতগুলো এলিমেন্ট নিই, ধরো আমি 5 গ্রাম একটা এলিমেন্ট নিলাম রেডিয়াম, আমরা কিন্তু বলতে পারি না যে কোন অ্যাটমটা কখন কিভাবে ভাঙবে, তাই না? আমরা কি এটা বলতে পারি? কখনোই আমরা বলতে পারি না। আমরা একটা প্রবাবিলিটি করি যে এতটা পরিমাণ চলবে। এই যে সম্ভাবনা তত্ত্ব বা প্রবাবিলিটি ল, এই প্রবাবিলিটি লর ওপর ডিপেন্ড করেই কিন্তু তেজস্ক্রিয় বিঘটনের সূচকীয় সূত্রটা তৈরি করা হয়েছে, ঠিক আছে? এই সূচকীয় সূত্রে বলা হয় কি, যদি ধরো সাপোজ ধরি টি সময়ে কোনো একটা নমুনা বা কোনো একটা যদি স্যাম্পল নিই, তাহলে সেই স্যাম্পলের মধ্যে টি সময়ে কোনো একটা স্যাম্পলের মধ্যে n সংখ্যক পরমাণু আছে। তাহলে পরমাণু কতগুলো আছে? n সংখ্যক পরমাণু আছে। এবার তুমি ধরো যে ফার্দার ডিটি সময়ে স্যাম্পলের মধ্যে dn সংখ্যক পরমাণু কি হলো? বিভাজিত বা বিঘটিত হলো, ঠিক আছে? তাহলে এতটা পরমাণু কি হয়ে গেল? বিঘটিত হয়ে গেল। তাহলে রেডিও অ্যাক্টিভিটির এক্সপোনেনশিয়াল ল আমাকে কি বলবে? যে বিঘটনের হার কতটা পরিমাণ ভাঙছে, এই বিঘটনের হার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য এলিমেন্ট প্রেজেন্ট ইন দ্য স্যাম্পল। সেই নমুনার মধ্যে যতটা পরিমাণ পরমাণু আছে তার উপর সমানুপাতিক, এবং একটা মাইনাস সাইন। কেন মাইনাস সাইন? বিকজ সময়ের সঙ্গে সঙ্গে তোমার অ্যাটমের পরিমাণ কমতে থাকছে। কেন? বিঘটন হলে তো কমবে নাকি, ঠিক তো? যেহেতু বিঘটন হচ্ছে সেজন্য প্রত্যেক সময়ের রেসপেক্টে সেগুলো কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। এবং আমরা বলতে পারি কি dn/dt প্রপোর্শনাল টু মাইনাস সাইন। মানে তুমি যদি 5 গ্রাম নাও, যে পরিমাণ ভাঙবে তুমি বুঝতে পারছো 50 গ্রাম নিলে তার থেকে বেশি পরিমাণে ভাঙবে। এটা হচ্ছে সেই প্রবাবিলিটির ল। তাহলে এবার যদি আমি এখানে প্রপোর্শনালিটি সাইনটা তুলে দিই, তাহলে এখানে কি লেখা যেতে পারে? ইমপ্লাইজ দ্যাট dn/dt ইকুয়াল টু -λn। এটা লেখাই যেতে পারে, যেখানে ল্যামডাটাকে আমরা কি বলবো? তেজস্ক্রিয় বিঘটন ধ্রুবক। এবং এটা কার উপর ডিপেন্ড করে? এটা ডিপেন্ড করে এলিমেন্টের ওপর। কোন এলিমেন্ট নিয়েছো? সোডিয়ামের ক্ষেত্রে আলাদা, ক্যালসিয়ামের ক্ষেত্রে আলাদা, রেডিয়ামের ক্ষেত্রে, ইউরেনিয়ামের ক্ষেত্রে আলাদা, বিভিন্ন এলিমেন্টের ক্ষেত্রে বিভিন্ন রকম, ঠিক আছে? তাহলে আমরা এটাকে সাজিয়ে যদি লিখি ভালো করে, তাহলে এরকমভাবেও লেখা যায় dn/n ইকুয়াল টু -λ/dt। সবাই নিশ্চয়ই জানো এটা লেখা যেতে পারে। নাও আমরা এবার কি অ্যাপ্লাই করব? কন্ডিশন। কি কন্ডিশন অ্যাপ্লাই করব? নাও উই উইল অ্যাপ্লাই কন্ডিশন। কন্ডিশনটা কি? ধরো যখন টাইম 0 ছিল, যখন আমার টাইম 0, তখন কি কোনো এলিমেন্ট বিঘটিত হয়েছে? কোনো এলিমেন্ট বিঘটিত হয়নি। মানে আমার যদি 5 গ্রাম ছিল, সে 5 গ্রামই থাকবে।
তাহলে আমরা ধরে নিতে পারি তখন এন এর মান কি হলো n0, ঠিক আছে। তার মানে যখন টাইম ছিল আমার 0, ঠিক আছে, যখন টাইম কি ছিল আমার 0, তখন আমার মোট এলিমেন্টও ছিল কি n0, সরি, তাহলে এলিমেন্ট ছিল n0। এবার ধরো তোমার টাইম হয়ে গেছে t, এখন কিন্তু এলিমেন্ট নাই, এলিমেন্ট হয়ে গেছে n। তাই তো বলেছিলাম যে t সময়, দেখো t সময় এলিমেন্ট কত n, আমি যদি 0 সময় চলে যাই এলিমেন্ট ধরলাম আমি n0। লজিকটা বুঝতে পেরেছি? এবার সবাইকে বলবে 0 সময় যখন কোনো কিছুই ছিল না তখন n0 ছিল, t সময় পর হলো কত n, দেখো তাই আমি কন্ডিশন নিয়েছি, তুমি ভালো করে দেখে নাও। তাহলে আমি যদি এখন এই জিনিসটাকে ইন্টিগ্রেট করি তাহলে ইন্টিগ্রেটটা এইভাবে লিখতে পারি, n0 থেকে n হলো যে টাইমে, সেই টাইমের মধ্যে যদি আমি কি করি লিমিটটাকে মেরে দিই t = 0 to t dt। লজিকটা বোঝাতে পেরেছি সবাইকে? কারণ দেখো 0 টাইমে ছিল n0, t টাইমে n, সবার ইন্টিগ্রেশন করা হচ্ছে তো, চলছে তো নাকি অঙ্কে চলছে না? না স্যার এখনো হয়নি আমার। হ্যাঁ স্যার হয়েছে হয়েছে। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, ইন্টিগ্রেশনটা দেখবে, ইন্টিগ্রেশন এটা আছে। তাহলে মনে রাখবে যাদের হয়নি তাদের জন্য বলছি যে ইন্টিগ্রেশন অফ dx বাই x যদি হয় সেটাকে লিখি আমরা ln x। ও তোদের বোধহয় আমি ক্লাস 11-এ করে দিলাম না রে লাস্ট ক্লাসে এরকম কিছু ইন্টিগ্রেশন? করিয়ে দিয়েছিলেন, হ্যাঁ ঠিক আছে, তাহলে লিমিট বসানো নিশ্চয়ই, বস্তুর ঘূর্ণন চ্যাপ্টার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাইনামিক, তো ওখানে করে দিয়েছিলাম, তাহলে আমি আর বলছি না। তাহলে মনে রাখবে dx বাই x হলে পরে ln x হয়। তাহলে দেখো dn বাই n আছে, তাহলে নিশ্চয়ই কী হবে ln ক্যাপিটাল N, এবং লিমিটটা কত হবে না তো n0 থেকে স্যার n, আর এটা কত হবে মাইনাস ল্যামডা টি। কেন? 0 লিমিট তো 0, সেই জন্য আমরা টি এন মানটা ডাইরেক্ট বসিয়ে দিলাম। এবার আমাদের সবসময় কি লিখতে হয়? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, ঠিক বললাম তো ক্লাস 11 মনে করে দেখো, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে ln n মাইনাস ln0 মাইনাস ল্যামডা টি। তাহলে আমরা কি লিখতে পারি ln n বাই n0 ইকুয়াল টু কত মাইনাস ল্যামডা টি। অতএব কি লিখতে পারি আমরা n বাই n0 ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। অতএব n ইকুয়াল টু n0 ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। সো দেখো এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফর্মুলা কার না তো তেজস্ক্রিয়তা। সো n ইকুয়াল টু n0 ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তাহলে এটা হচ্ছে আমাদের কি তেজস্ক্রিয় বিঘটনের সূচকীয় সূত্র, ঠিক আছে। তাহলে এখান থেকে একটা ঘটনা আমরা ব্যাখ্যা করতে পারি যে আমরা তো বুঝতে পারলাম যে টি টাইম পর আস্তে আস্তে ভেঙে যাবে, ভাঙতে ভাঙতে একটা টাইম পর কি তেজস্ক্রিয় এলিমেন্ট পুরোপুরি শেষ হয়ে যাবে পৃথিবী থেকে? তার মানে আমার কোয়েশ্চেনটা, কখনো কি তেজস্ক্রিয় পদার্থ সম্পূর্ণ বিলুপ্তি সম্ভব? পদার্থের সম্পূর্ণ বিলুপ্তি সম্ভব? সম্পূর্ণ বিলুপ্তি সম্ভব? ইজ ইট পসিবল? আমি কোনো একটা তেজস্ক্রিয় নমুনা নিলাম, তাহলে তার কি সম্পূর্ণরূপে বিলুপ্তি সম্ভব? লেট আস চেক। সম্পূর্ণ যখন বিলুপ্তি সম্ভব হবে তখন n এর মান কত হবে বলতো? 0, ঠিক বললাম তো? তার মানে কোনো অ্যাটমই প্রেজেন্ট থাকবে না, হ্যাঁ না না বলবে? যখন কোনো অ্যাটম প্রেজেন্ট নেই তখনই তো আমার সম্পূর্ণ বিলুপ্তি হয়ে গেছে, তার মানে n এর ভ্যালুটা কত হয়ে গেছে? 0। তার মানে আমি এখন এই ইকুয়েশনটাকেই লিখতে পারি কিভাবে না তো আমরা লিখতে পারি 0 ইকুয়াল টু n0 ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। দ্যাট মিনস ইমপ্লাইজ দ্যাট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি মানেই 0। কেন? n0টা এখানে ভাগ করে দিলে 0 হয়ে যায়। এবার ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি আছে, তাহলে আমরা এটাকে যদি ই টু দি পাওয়ার ল্যামডা টি লিখি তাহলে এটাকে নিশ্চয়ই 1/0 লেখা যায়। সামথিং বাই 0 তার মানে কি হচ্ছে এটা ইনফিনিটি। 1/0 কি লিখি? ইনফিনিটি লিখি, ঠিক তো? 1/0 এটাকে ইনফিনিটি। এবার 1/0 ইনফিনিটি যদি হয় তাহলে ই টু দি পাওয়ার ল্যামডা টি মানেও ইনফিনিটি। এবার দেখ ল্যামডার ভ্যালু কখনো ইনফিনিটি হতে পারে না। কেন? ল্যামডা তো আমরা বলেছিলাম কনস্ট্যান্ট, মনে পড়ছে? একটু আগে বললাম ল্যামডা একটা ধ্রুবক, তো ধ্রুবকের মান কখনো ইনফিনিটি হতে পারে না। তার মানে টি এর মানটা নিশ্চয়ই ইনফিনিটি। কেন? আমরা ভালো করেই জানি ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে ইনফিনিটি হয়, এটা জানিস তো নাকি রে? এক্সপোনেনশিয়াল ফর্মে পড়েছিস এটা কখনো? মনে রাখবি ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে ইনফিনিটি। তার মানে নিশ্চয়ই এই ল্যামডা টি এর ভ্যালুটা আমার ইনফিনিটি হতে হবে, তাই তো? তবেই তো এটা ইনফিনিটি হবে। তো ল্যামডা টি ভ্যালুর মধ্যে ইনফিনিটি যদি হতে হয় তাহলে নিশ্চয়ই ল্যামডা কখনো ইনফিনিটি ইজ নট পসিবল, বিকজ ল্যামডা ইটসেলফ ইজ এ কনস্ট্যান্ট। ল্যামডা যেহেতু কনস্ট্যান্ট সেজন্য সেটার মান কখনো ইনফিনিটি হতে পারে না, সেই জন্য টি এর ভ্যালু ইনফিনিটি। তার মানে আমরা বলতে পারি অসীম সময় পর বা আফটার ইনফিনিটি দ্য টোটাল অ্যামাউন্ট উইল বি কি বিঘটিত। প্রত্যেকটা অ্যামাউন্ট বা অ্যাটম কি হয়ে যাবে? বিঘটিত হয়ে যাবে। সো এই জায়গাটা স্ক্রিনশট নিয়ে নেবে, বইটা নেই বোধহয় কোথাও, ঠিক আছে?
লজিকটা বোঝাতে পেরেছি? লজিক ক্লিয়ার? বলবে। চলো মিটিয়ে দিচ্ছি বাবু। এবার আমরা পড়ব। বলছেন স্ক্রিনটা আরেকবার উপরে তুলবেন। হ্যাঁ তুলছি। এটা নিচেরটা হয়ে গেছে তো এত দূর পর্যন্ত? আচ্ছা হ্যাঁ বলো। স্যার বলছি ওই এলএনটা কি মানে ওই দিক থেকে এদিকে আসছে ই টু দি পাওয়ার মাইনাস মানে ল্যামডা টি। হ্যাঁ 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 লগ তো, লগ তো ই টু দি পাওয়ার হয় না? স্যার বলছিলাম t ইকুয়ালস টু কি লিখেছেন স্যার? ইনফিনিটি। আচ্ছা তোদের কি হেজি আসছে নাকি বলবি একটু? নে কার স্ক্রিনশট দরকার নেই, আমি ছোট করলাম, তুলে নে। দেখতে পাচ্ছিস তো সবাই? হ্যাঁ স্যার। স্ক্রিনশট নিয়ে নাও যার দরকার, কারণ আজকে একটু সময়টা কম আছে তো, যেহেতু আমার কারেন্ট ছিল না বলে আমি 3টে থেকে ক্লাসটা শুরু করলাম, তাই একটু তোদেরকে একটু সময় কম দিচ্ছি, এটা আমার অন্যায়। যদি কারোর কিছু আরও দরকার লাগে রেকর্ডিং থাকবে, তোরা অবশ্যই দেখে নিস, ঠিক আছে? এবং অবশ্যই কমেন্টে প্রেজেন্ট করে দেবে, যারা এই ভিডিও দেখবে যখন কমেন্টে অবশ্যই প্রেজেন্ট করে দেবে। ওকে, তাহলে এতদূর পর্যন্ত আমরা বুঝলাম যে তেজস্ক্রিয় বিঘটনের সূত্র, প্রত্যেকটা সূত্র কিন্তু মনে রাখবে বাবা, যা যা বলছি কি কি বললাম মনে রাখবে। n ইকুয়াল টু n0 ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এতদূর পর্যন্ত হয়েছে। এবং আমি যেটা বোঝালাম যে কোনো একটা তেজস্ক্রিয় এলিমেন্টের পৃথিবী থেকে সম্পূর্ণ বিলুপ্তি হতে আমাদের ইনফিনিটি টাইম লাগবে, তো এটা কিন্তু যেন মনে থাকে সবারই, ঠিক আছে? আমার পরীক্ষা কিন্তু আমি দেবই দেবো, যেহেতু বইয়ে নেই এবং আমি করাচ্ছি। এবার আমরা পড়বো হচ্ছে হাফ লাইফ বা অর্ধায়ু সম্বন্ধে। অর্ধায়ু মানে কি? ধরো তোমার কাছে ছিল 10 টাকা এবং 2 সেকেন্ড পর তোমার কাছে হয়ে গেল 5 টাকা, এই 2 সেকেন্ডটাকে বলবো অর্ধায়ু। মানে যে টাইম পর যতটা এলিমেন্ট ছিল তার হাফ হয়ে যাবে, তাকেই বলবো আমরা কি? অর্ধায়ু। তার মানে ধরো আমার কাছে কি ছিল, n0 ছিল প্রথমে এবং আফটার টাইম টি আমার কাছে হয়ে গেল n0/2, তাহলে সেটাই হচ্ছে আমার অর্ধায়ু। তাহলে যে সময় পর কোনো তেজস্ক্রিয় নমুনায় উপস্থিত তেজস্ক্রিয় পরমাণুর সংখ্যা কি হয়ে যায়, প্রারম্ভিক সংখ্যার, অর্থাৎ প্রথমে যে সংখ্যাটা আমার ছিল তার কি হয়ে যাবে, সিম্পলি অর্ধেক হয়, তাকে ওই তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু বলা হয়। তো লজিকটা ক্লিয়ার করাতে পেরেছি আশা করি সবাইকে। এবার আমরা যদি ইকুয়েশনটা ফলো করি, তাহলে ইকুয়েশনটা কি ছিল আমাদের? না, তো ইকুয়েশনটা ছিল হচ্ছে n ইকুয়ালস টু n0 ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। নাও n এর জায়গায় আমি কি লিখতে পারবো, n0/2। কেন? আমার এখন তো n0/2 হয়ে গেছে, তাহলে আমার ছিল n0 ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ক্যাপিটাল টি লিখবো। কেন? অর্ধায়ু ক্যাপিটাল টি। ফর্মুলাটা বোঝাতে পেরেছি আমি সবাইকে কেন আমি এটা করলাম? কারণ আমাকে বলেছে টি টাইম পর তোমার n0/2 হবে, তাই তো আমি বসিয়ে দিয়েছি। তাহলে এখন n0 পরস্পর ক্যান্সেল আউট হয়, তাহলে আমি লিখতে পারি কি, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি মানে হচ্ছে কি হাফ, তার মানে ই টু দি পাওয়ার ল্যামডা টি মানে কত 2, তার মানে ল্যামডা টি মানে কত ln2, ঠিক লিখলাম? বলবে। তার মানে আমি কি লিখতে পারি, টি সমান 0.693 বাই ল্যামডা, কারণ তোমরা ক্যালকুলেটার চেপে ln2 মান বের করলে দেখবে 0.693 বেরোচ্ছে, তার কম বেরোবে না, ঠিক আছে? সো অর্ধায়ুর সঙ্গে বিঘটন ধ্রুবকের সম্পর্কটা কি না, তো টি ইকুয়ালস টু 0.693 বাই ল্যামডা। এবং খুব ইম্পর্ট্যান্টলি এটা মনে রাখবে, টি ইকুয়ালস টু 0.693 বাই ল্যামডা, টি ইকুয়ালস টু 0.693 বাই ল্যামডা, এটা হচ্ছে কি আমরা মনে রাখবো। তাহলে আমাকে যদি ল্যামডা বলে দেয় তাহলে টি বার করতে পারবো, টি বার করতে বলে দিলে আমরা ল্যামডা বার করতে পারবো। লজিকটা ক্লিয়ার করাতে বেশি আশা করি সকলকেই ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, আমরা আরেকটা ফর্মুলা এখানে ডিরাইভ করব, কি ছোট্ট একটা ফর্মুলা। সে ফর্মুলাটা কি, আমরা এখানে অর্ধায়ুটা সমান কি লিখলাম, ক্যাপিটাল টি, তাই না? ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা যদি একটু দেখি ফর্মুলাটা, যে n ইকুয়াল টু কি লিখলাম আমি, n0 ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তাহলে ই টু দি পাওয়ার ল্যামডা টি সমান কি লেখা যায়, n0/n, এটা লেখা যায় সবাই জানো। এবার ই টু দি পাওয়ার ল্যামডা টিকে যদি আমি এভাবে না লিখি, কিভাবে লিখবো না, তো দেখো আমি এভাবে যদি লিখি না, তো n0/n ইকুয়াল টু ই টু দি পাওয়ার ল্যামডা টি টু দি পাওয়ার ক্যাপিটাল টি বাই স্মল টি, এটা লেখা উল্টো লিখলাম বোধহয়, হ্যাঁ উল্টো লিখলাম না, তো স্মল টি বাই ক্যাপিটাল টি এভাবে লেখা যায়, লেখা যায় তো, এটা টি টি কেটে গেলে ল্যামডা টি পড়ে থাকে, ঠিক বলছি তো? বলবি একটু দেখে নে এই জায়গাটা, ই টু দি পাওয়ার যদি হাফ থাকে, তার যদি টু দি পাওয়ার 4 থাকে, তাহলে কত লিখিস, ই টু দি পাওয়ার 2 লিখিস না? ঠিক বললাম তো? কেন? 4-এর সঙ্গে এটা গুণ করে দিস, ঠিক বলছি তো? তাহলে এখানেও দেখো এটার সঙ্গে এটা গুণ করলে আমার এইটাই পড়ে থাকে ল্যামডা টি, ঠিক তো?
তাহলে ই টু দি পাওয়ার ল্যামডা টি মানে এখনই কত লিখলে, ই টু দি পাওয়ার ল্যামডা টি মানে এখনই কত লিখলে, ই টু দি পাওয়ার ল্যামডা টি মানে লিখলে 2। তার মানে তুমি এখানে লিখতে পারো n0/n সমান কত 2t/T। এখানে স্মল টি মানে যে টাইম পর বিঘটিত হচ্ছে, মানে অ্যাকচুয়াল টাইম, আর ক্যাপিটাল টিটা কি হচ্ছে এখানে অর্ধায়ু বা হাফ লাইফ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা আরেকটা সম্পর্ক আমরা মনে রাখবো। ঠিক আছে, খুব কম অঙ্কে এই সম্পর্কটা কাজে লাগে, তবে জেনে রাখতে আমাদের ক্ষতি নেই। লজিকটা ক্লিয়ার করতে পেরেছি? তাহলে অর্ধায়ুর যদি কনসেপ্টটা আমি একটু ছক আকারে সবাইকে বুঝিয়ে দিই, সবাই স্ক্রিনশট নিয়ে নিতে পারো। চলো, যদি অর্ধায়ুর কনসেপ্টটা আমি ছক আকারে সহজে বোঝাতে পারি বা সহজেই ছক আকারে আমি বুঝিয়ে দিই, তাহলে সেই ছকটা কিভাবে করতে পারি আমরা একটু ভালো করে দেখে নাও সকলে। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম, অর্ধায়ু মানে যে টাইম পর কোনো একটা পার্টিকেল কি হবে, তার টোটাল যে আমার অ্যাটম ছিল তার হাফ হয়ে যাবে, 10 থাকলে 5 হয়ে যাবে। তো সাপোজ যদি এরকমই একটা কনসেপ্ট আমরা ধরি যে সময় যখন 0, ঠিক আছে, তাহলে কি হচ্ছে সময় যখন 0, তার মানে পরমাণুর সংখ্যা, কতটা পরমাণুর সংখ্যা আছে, তাহলে পরমাণুর সংখ্যা কত হচ্ছে n0। তাহলে বিঘটিত পরমাণু কত, বিঘটিত পরমাণু হচ্ছে n0 - n0 মানে হচ্ছে 0। চলো, এবার ধরো আমি কি নিলাম, অর্ধায়ু ক্যাপিটাল টি নিলাম, প্রথম অর্ধায়ু। ঠিক আছে, সময় মানেই অর্ধায়ু ধরো এটাকে, তাহলে টি অর্ধায়ুতে এটা কত হবে, n0/2 হবে। এটা লজিকটা ক্লিয়ার করাতে পেরেছি সবাইকে, বলবে একটু। তাহলে অবশিষ্ট পরমাণু কত হবে, n0 - n0/2, তার মানে কত n0/2। আমি যদি আরেকটা অর্ধায়ু অ্যাড করি, তার মানে টি প্লাস টি, দুটো অর্ধায়ু হলো, তাহলে n0/2 ছিল, এখন কত হয়ে যাবে n0/4। ঠিক বললাম তো, কারণ হাফ হয়ে যাবে। তাহলে অবশিষ্ট পরমাণু কত, অবশিষ্ট পরমাণু হবে n0 - n0/4, তার মানে কত হয়ে যাচ্ছে 3n0/4। আমি যদি আরেকটা অর্ধায়ু অ্যাড করি, সেই অর্ধায়ুটা কি হতে পারে দেখো না, তো টি প্লাস টি প্লাস টি, তার মানে এটা কত হবে n0/8। ঠিক তো, আর অবশিষ্ট কত হবে n0 - n0/8 মানে কত 7n0/8। তুমি যদি এইখানকার সঙ্গে এটা রিলেশন দেখো, তোমার যটা অর্ধায়ু হচ্ছে, এখানে অর্ধায়ু সংখ্যা কত 3, দেখো n0/2³ লিখতে পারি, তাই না? এই 8কে আমরা কি লিখতে পারি, 8কে আমরা n0/2³ লিখতে পারি না? পরেরটা দেখো, যদি 4টে হয় তাহলে এটা কত হবে n0/16 হবে, তাই না? তার মানে কত লিখতে পারি n0/2⁴। তার মানে তোমার অর্ধায়ু নাম্বার যা, তোমার অবশিষ্ট মানে অবশিষ্ট পরমাণু কতটা হবে, তাই না? অবশিষ্ট পরমাণু কত হবে না, তো n0/2⁴ ওই নাম্বার অফ কি অর্ধায়ু, তাহলে এটা কি লিখবো নাম্বার অফ অর্ধায়ু, নাম্বার অফ হাফ লাইফ, তাই না? তাই তো হচ্ছে, দেখো n0। এটা তোমাকে যদি বলা হয় 5টা অর্ধায়ু পার কত হবে, তাহলে দেখো n0/32 হতে বাধ্য, কেন n0/2⁵। লজিকটা বুঝতে পেরেছি সবাইকে, বলবে একটু। ক্লিয়ার হয়েছে সবাই? চলো, হ্যাঁ স্যার। তাহলে এটা আমরা ছক আকারে, তাহলে আমাদের এই টাইপের অঙ্কগুলো যদি আমাকে দেয় কখনো পরীক্ষায়, যে 5টা অর্ধায়ু পর কত পার্সেন্টেজ পরিমাণ বেঁচে থাকবে বা কতটা পরমাণু বিঘটিত হবে, এগুলো যেন আমরা সব বের করতে পারি তখন। ঠিক আছে, এটা কিন্তু একদম ছক আকারে করব। ছক আকারে করলে মুখে মুখে অঙ্ক হয়ে যাবে, যদি আমি যেটা শিখিয়ে দিলাম এই প্রসেসটা তোমরা যদি মনে রাখতে পারো, যে পাওয়ার আকারে মনে রাখবো। 6টা হলো মানে 2⁶, এতটা পরিমাণ অঙ্ক বেঁচে আছে। ঠিক আছে, 7টা হলে 2⁷, এটা যদি আমাদের মাথায় থাকে। লজিকটা ক্লিয়ার করাতে পেরেছি আশা করি সবাইকে। এবার আমরা পড়বো হচ্ছে গড় আয়ু। গড় আয়ুটাকে আমরা লিখবো কি দিয়ে, টাউ দ্বারা। ঠিক আছে, তাহলে গড় আয়ু, ঠিক আছে, বা অ্যাভারেজ লাইফ, এই গড় আয়ুকে আমরা লিখবো টাউ দ্বারা। আমরা এভাবে লিখছি টাউটাকে, হ্যাঁ, অনেকে বিভিন্ন বই বিভিন্ন রকমভাবে লেখা থাকে। ঠিক আছে, বিভিন্ন বই এরকমভাবে লেখা থাকে। তো যাই হোক, আমি টাউটাকে এরকমভাবে লিখি, খুব শর্টকাটে, তোমরা যেমনভাবে লিখবে। তাহলে এই গড় আয়ু বা টাউকে ডিফাইন করা হয় 1/λ দ্বারা, অর্থাৎ বিঘটন ধ্রুবকের অনন্যকে আমরা কি বলতে পারি না, তো গড় আয়ু বা মিন লাইফ। ঠিক আছে, তাহলে আমরা এখন ইকুয়েশনটা কি পেয়েছিলাম যদি একটু মনে করে দেখি, তাহলে কি পেয়েছিলাম না, তো n = n0 e⁻⁻λ t, তাই না? তার মানে আমি এরকম লিখতে পারি n = n0 e⁻⁻ কি হবে t/τ। ঠিক তো, কেন এই ইকুয়েশনটা আমি যদি ইউজ করি ওখানটাতে, তাহলেই আমি এটা লিখতে পারি। এই ইকুয়েশনটা ওখানে ইউজ করলে আমরা এই ঘটনাটা ইজিলি এখানে লিখতে পারবো, তাই না? ক্লিয়ার হয়েছে সবাইকে? তার মানে এখন যদি t = τ হয়, t = τ মানে কি, সেই মানে গড় আয়ুই যদি আমার এখন সময় হয়, তাহলে কি লেখা যেতে পারে না, তো
এই সরি এটা এখানে n0 হবে না, ঠিক আছে? তাহলে কি লিখতে পারি, n ইকুয়াল টু n0/e। কেন, e⁻−1 হয়ে যাবে এই জায়গাটা, এটা e⁻−1 হয়ে গেলে কত বাই ই চলে আসবে। তার মানে আমরা এখন গড় আয়ুর নতুন সংজ্ঞা লিখতে পারি। কি সেই সংজ্ঞাটা, না তো যে সময় পর কোনো তেজস্ক্রিয় নমুনায় উপস্থিত তেজস্ক্রিয় পরমাণুর সংখ্যা কত হয়ে যাবে, না তো n0/e, মানে প্রারম্ভিক যা ছিল তার 1/e অংশ হবে, তাকেই আমরা কি বলবো, তেজস্ক্রিয় মৌলের গড় আয়ু। লজিকটা আশা করি সবাই ক্লিয়ার করতে পেরেছি। আচ্ছা, আমরা এক্ষুনি কি দেখলাম, আর একটা ফর্মুলা দেখলাম, ক্যাপিটাল T ইকুয়ালস টু 0.693/λ, আবার দেখলাম 1/λ মানে ক্যাপিটাল টাও, তার মানে আমরা কি লিখতে পারি 0.693 টাও। লজিকটা ক্লিয়ার করাতে পেরেছি আশা করি। এটা হচ্ছে অ্যাভারেজ আয়ু বা গড় আয়ুর সঙ্গে কিসের, না তো হাফ লাইফ বা অর্ধায়ুর সম্পর্ক। লজিকটা আশা করি সবাইকে ক্লিয়ার করাতে পেরেছি, মিটিয়ে দিচ্ছি আমি। আচ্ছা, এরপর আমরা কি পড়বো, সক্রিয়তা, ঠিক আছে, বা অ্যাক্টিভিটি। সক্রিয়তা কাকে বলে যদি আমরা বলি, তাহলে সময়ের সাপেক্ষে কোনো তেজস্ক্রিয় নমুনার বিঘটন ধ্রুবক বা হারকে কতটা পরিমাণ বিঘটিত হচ্ছে সময়ের সাপেক্ষে, সেই ঘটনাটাকে বলবো আমরা অ্যাক্টিভিটি। তাহলে বেসিক্যালি এই অ্যাক্টিভিটিটাকে আমরা কি বলবো, না তো ডিএনডিটি। যদি ভালো করে মনে রাখো, এই ডিএনডিটিটাই তো বিঘটন ধ্রুবক বা বিঘটন হার, না তো কোনো নির্দিষ্ট কোনো একটা টাইম ইন্টারভ্যালে কতটা পরিমাণ কি হচ্ছে, আমার অ্যাটম ডিসইন্টিগ্রেট করছে, ভেঙে যাচ্ছে। তাহলে ডিএনডিটি সমান আমরা কি পেয়েছিলাম, ল্যামডা এন। যদি আমরা মাইনাস সাইনটাকে অ্যাভয়েড করি, তাহলে এই ল্যামডা এনটাকেই আমরা কি বলবো, অ্যাক্টিভিটি। তাহলে এই ল্যামডা এন বের করা মানেই হচ্ছে আমার কি, অ্যাক্টিভিটি বের করে নেওয়া, ঠিক আছে? এবং মনে রাখবে, এই যেহেতু এন কি বলে, ক্যাপিটাল এন সূচকীয় সূত্র মেনে চলে, তার মানে এ ইকুয়াল টু কি লেখা যায়, ল্যামডা n0 e⁻−λt। কেন, বিকজ আমরা জানি এন এর ভ্যালু কত, n0 e⁻−λt, এটা আমরা জানি। তাহলে ল্যামডা n0কে যদি a0 লেখো, তাহলে লেখা যায় কত, a0 e⁻−λt। তাহলে অ্যাকচুয়ালি সক্রিয়তাও কিন্তু সূচকীয় সূত্র মেনে চলে, এবং এটা কিন্তু তার একটা বড় প্রমাণ, ঠিক আছে? তো সক্রিয়তার ইউনিট কি হয়, বেকারেল বা তেজস্ক্রিয়তার একক, এবং সিজিএস একক কি হচ্ছে 20। মনে রাখবে 120 ইকুয়াল টু 3.7 × 10⁻10 বেকারেল, ঠিক আছে? 120 ইকুয়াল টু 3.7 × 10⁻10 বেকারেল। এবং এই কনভার্সনটা মনে রাখবে, 20 থেকে বেকারেল, বেকারেল থেকে 20, বিভিন্ন টাইমে আমাকে পরীক্ষায় অঙ্কে দিয়ে দিতে পারে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের যেন কোনো সমস্যা না হয়। এতদূর পর্যন্ত কার কোনো ডাউট আছে কিনা আমাকে বলবে একটু। এতদূর পর্যন্ত কারো কোনো ডাউট থাকলে আমাকে একটু বলবে। ওকে, এবার তোমরা নিজেদের বই একটু খুলতে পারো, ঠিক আছে? বই খুলে দেখো, এবার আসছে কি আমাদের, না তো মৌলের কৃত্রিম রূপান্তর, ঠিক আছে? এবার আমাদের পুরোপুরি নিউক্লিয়ার রিয়াকশন আসছে। বই অনেক কিছুই লিখে দেওয়া আছে, ঠিক আছে, অনেক বেশি কিছু আছে অবশ্যই, ঠিক আছে? আমি গুটি কয়েকটা জিনিস বলবো, যে এক্সপেরিমেন্ট বা পরীক্ষাগুলো আছে সেগুলো তোমরা বাড়িতে একটু পড়বে, এগুলো সবার হোমওয়ার্ক থাকবে, বাড়িতে একটু পড়বে। যদি কারো কোনো ডাউট হয় নেক্সট দিন আমাকে বলবে, আমি কয়েকটা পয়েন্ট বা কতগুলো জিনিস আমরা তোমাকে এখানে বলে দেবো, যেগুলো আমাদের খুব কাজে লাগবে, ঠিক আছে? আচ্ছা, নিউক্লিয় বিক্রিয়ার যে সমীকরণ হয়, তা নিউক্লিয় বিক্রিয়াটা অ্যাকচুয়ালি কী হয়, দুই রকম। আমরা যদি নিউক্লিয়ার বিক্রিয়াটাকে দেখি, ঠিক আছে, নিউক্লিয়ার রিয়াকশানকে আমরা দুই ভাগে ভাগ করব। একটাকে কি বলবো, নিউক্লিয়ার ফিশন বা নিউক্লিয় বিভাজন, আর একটাকে বলবো নিউক্লিয়ার ফিউশন। আগের দিন বললাম ফিশন কি হয়, ভারী এলিমেন্ট, হেভি এলিমেন্টের মধ্যে, হোয়ারাজ ফিউশন কি হয়, লাইট এলিমেন্ট, হালকা এলিমেন্টের মধ্যে হয়। ফিশন নিয়ে আলোচনা করে দিচ্ছি। ফিশনটা কি জিনিস, নিউক্লিয় বিভাজন বেসিক্যালি কি করা হয়, ধরো এটা হচ্ছে একটা টার্গেট এলিমেন্ট, এটা টার্গেট এলিমেন্টের কি হচ্ছে, নিউক্লিয়াস, এটা টার্গেট এলিমেন্টের নিউক্লিয়াস। এবার কি করা হয়, একটা নিউট্রন খুব ধীর গতি, ঠিক আছে, ধীর গতি, মনে রাখবে, ধীর গতি নিউট্রন দিয়ে কি করা হয়, অ্যাটাক করা হয়। তাহলে এটাকে বলা হয় কি, প্রজেক্টাইল, ঠিক আছে, প্রজেক্টাইল। তাহলে প্রজেক্টাইল হিসেবে আমরা যদি নিউট্রনকে ইউজ করি, কি নিউট্রনের সংকেত কি, 0n1। তাহলে নিউট্রনটা এখানে গেলে কি হয়, নিউট্রনটা এর মধ্যে ঢুকে যায় কিছুটা পরিমাণ, ঠিক আছে? তাহলে কি হলো, নিউট্রনটা এর মধ্যে ঢুকে গেল, এবং এই ঘটনাটাকে বলা হয় কি, কম্পাউন্ড নিউক্লিয়াস। কি বলা হয়, কম্পাউন্ড নিউক্লিয়াস। এই কম্পাউন্ড নিউক্লিয়াস কিন্তু খুব অস্থায়ী, বেশিক্ষণ মার্কেটে থাকবে না, খুব অস্থায়ী, ঠিক আছে? অস্থায়ী হওয়ার জন্য এটা কি হয়, ভেঙে যায়। এটা ভেঙে গিয়ে ছোট ছোট হয়তো দুটো টুকরো তৈরি করলো, এবং তার সঙ্গে আনুষঙ্গিক কিছু নিউট্রনস তৈরি করলো। এই যে পুরো ঘটনা তোমরা যে ডায়াগ্রাম দেখছো, এটাই বেসিক্যালি নিউক্লিয়ার ফিশন বা নিউক্লিয় বিভাজন। এই নিউক্লিয় বিভাজন করা হয় কার ক্ষেত্রে, হেভি এলিমেন্টের ক্ষেত্রে, কারণ তাদেরকে ভাঙা যায়। তাহলে যদি আমি একটা সহজ এক্সাম্পল নিই,
ঠিক আছে, এটা সবাই আশা করি বুঝতে পেরেছো। যদি একটা আমি সহজ এক্সাম্পল নিই, কি হচ্ছে পারে ইউরেনিয়ামের ক্ষেত্রে। কারো 4টে থেকে ক্লাস আছে, একটু জানাবি আমাকে বাবা। হ্যাঁ স্যার আমার আছে, আর কার আছে? এআরডি স্যারের কাছে। আচ্ছা 10 মিনিট 15 মিনিট লেট করা যাবে না একটু? 10-15 মিনিট স্যার। আচ্ছা তাহলে 10 মিনিট পর্যন্ত ঠিক আছে, দেখ যদি ক্লাস না থাকে, রেকর্ডেড ক্লাস থাকবে, তোরা কিন্তু পরে দেখে নিতে পারিস, ঠিক আছে। যদি খুব একান্তই দরকার হয় যে স্যার 4টায় আমাকে বেরিয়ে যেতে হবে, তাহলে কিন্তু যেতে পারিস, তোরা কিন্তু পরে ক্লাসটা দেখে নিতে পারিস, রেকর্ডেড ক্লাস। কার আছে বল 4টে থেকে ক্লাস, নাহলে 10 মিনিট ওয়েট করে যা, ঠিক আছে। কি পৌশালী? হ্যাঁ স্যার আমি ওয়েট করছি, এখন তো স্যার লিংক দেয়নি। আচ্ছা আচ্ছা ঠিক, আমাকে বলে দিস একবার, ঠিক আছে, তাহলে আমি সেই মতো বলে দেব। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি কি বলছি, তাহলে যদি একটা নিউট্রনকে 0n1 তার সঙ্গে যদি টার্গেট এলিমেন্ট আমি কি 92 ইউরেনিয়াম 235 এটা নিই, তাহলে কি হবে, প্রথম কেসে তৈরি হবে 92 ইউরেনিয়াম 236 এবং খুব অস্থায়ী হবে। কেন? এটা হচ্ছে বিশেষ করে আমার কম্পাউন্ড নিউক্লিয়াস, এক্ষুনি এক্সাম্পল দিলাম, ভালো করে বোঝো। এবং এটা ভেঙে যাবে দুটো পার্টে, তাই না, দুটো পার্টে। একটা কি তৈরি করবে 56 বেরিয়াম 141 এবং আরেকটা তৈরি করবে 36 ক্রেপ্টন 92, এই দুটো জিনিস তৈরি করবে। এবং তার সঙ্গে আনুষঙ্গিক কি তৈরি করবে, 3টে নিউট্রন তৈরি করবে। এবং কি করবে, একটা হিউজ অ্যামাউন্টের এনার্জি 200 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট। তাহলে আমরা বুঝতে পারছি একটা ইউরেনিয়াম পরমাণুকে তুমি যদি ভাঙলে পরে 200 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট তৈরি করবে, তাই না। তার মানে এইটা হচ্ছে আমাদের নিউক্লিয় বিক্রিয়া। এবারে এই নিউক্লিয় বিক্রিয়াটাকে আমরা যদি সহজ ভাষায় লিখি, কিভাবে লিখতে পারি আমরা এটাকে, a প্লাস এক্স ইকুয়াল টু, ভালো করে দেখবে, y প্লাস বি। তাহলে এখানে a কি, তাহলে a হচ্ছে একটা কি সিম্পলি কোনো প্রজেক্টাইল, যেমন ধরো নিউট্রন। এক্সটা কি ধরতে পারো, টার্গেট। ওয়াইটা কি নতুন এলিমেন্ট, এবং বিটা আনুষঙ্গিক নিউট্রন বা হোয়াট এভার যাই তৈরি হোক। এখানে দুটো সংরক্ষণ থাকে, শক্তির সংরক্ষণ, ভরের সংরক্ষণ এবং পারমাণবিক সংখ্যার সংরক্ষণ। সব আগে বলে দিয়েছি, আমি শক্তির সংরক্ষণটা বলবো। ভরের সংরক্ষণটা কি না, তো তোমার যতটা বাঁ দিকের ভর থাকবে ডান দিকের ভর সেম হবে। পারমাণবিক সংখ্যার সংরক্ষণ কি না, তো বাঁ দিকে তোমার যতটা অ্যাটমিক নাম্বার থাকবে, দ্য সেম অ্যামাউন্ট অফ অ্যাটমিক নাম্বার উইল বি ইন দ্য রাইট হ্যান্ড সাইড। সো আর এইচ এসে ততটা পরিমাণই কি থাকবে আমার অ্যাটমিক নাম্বার। সো দিস ইজ দ্য বেসিক। ভর এবং শক্তি উভয়ের যদি সংরক্ষণ বার করতে হয়, তাহলে সেটাকে আমরা কিউ দিয়ে ডিনোট করি। কিউ নাম্বার কি বলছি শুনে নেবে। নিউক্লিয় বিক্রিয়ায় কি হয়, ভরের যেটুকু হ্রাস হয়, কিছুটা পরিমাণ ভর কমে যায়। আইনস্টাইনের তত্ত্ব অনুযায়ী এই ভর পুরোপুরি শক্তিতে কনভার্ট হয়, এবং যে পরিমাণ শক্তি নির্গত হয়, দ্য অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজড ইন দ্য নিউক্লিয়ার রিয়াকশন, ইট ইজ কল্ড দ্য কিউ নাম্বার বা কিউ সংখ্যা। ঠিক আছে, আমাদের ডিটেল কিউ নাম্বার নেই, কিন্তু যখন তোমরা গ্র্যাজুয়েশনে পড়বে নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে, তখন দেখবে এই কিউ নাম্বার বা কিউ পয়েন্ট এগুলো সব ক্যালকুলেট করতে হয়। ঠিক আছে, তাহলে বেসিক্যালি এই কিউ বা নাম্বারটা আমি কিভাবে লিখতে পারি না, তো টোটাল মাস অফ কি এ অ্যান্ড এক্স, বাঁ দিকের ভালো করে দেখো, এ আর এক্স এর টোটাল মাস, তার সঙ্গে যদি ওয়াই এবং বি এর টোটাল মাসকে বিয়োগ দিই, ঠিক আছে, ওয়াই এবং বি এর টোটাল মাসকে বাদ দিই, এবং পুরোটার সঙ্গে যদি আমি কি করি সি স্কোয়ার গুণ করে দিই, এইটাই হয়ে গেল কি আমার এমসি স্কোয়ার, এবং এইটাই হয়ে যাচ্ছে আমার কি কিউ সংখ্যা বা ভর শক্তি। ঠিক আছে, এবার দেখো যদি কিউ এর মান পজিটিভ হয়, কিউটা যদি পজিটিভ হয় আমার, তাহলে কি হবে, এনার্জি তৈরি করবে। কিউটা যদি আমার নেগেটিভ হয়, তাহলে এনার্জি কি হবে, শোষিত হবে। তাহলে একটা ক্ষেত্রে এনার্জি তৈরি করবে, একটা ক্ষেত্রে এনার্জি শোষণ করবে, এই দুটো হচ্ছে ঘটনা। আচ্ছা, তোমরা যদি এবার বই খুলে দেখো, তোমরা আমার বইয়ের 896 পেজ, তোমরা দেখো কত নম্বর আছে জানি না, আমি পড়াচ্ছি হচ্ছে এখন কেন্দ্রক বিক্রিয়া বা নিউক্লিয় বিক্রিয়া। এখানে রাদারফোর্ডের এক্সপেরিমেন্টটা আছে, সবাই একটু পড়ে নেবে। স্যাডউইকের পরীক্ষা আছে, 20 জলীয় পরীক্ষা আছে, এগুলো জাস্ট একবার পড়ে নেবে। ঠিক আছে, এখান থেকে আমাদের খুব একটা বেশি ডিটেল আসে না, জাস্ট একবার করে সবাই পরীক্ষাগুলো পড়ে নেবে গল্পের মতো করে, যে কি কি করেছিল স্যাডউইক, কি কি করেছিল 20 জলীয়, বা কি করেছিলেন আমাদের রাদারফোর্ড। আমাদের যেটা কোয়েশ্চেন দেয় বেশিরভাগ পরীক্ষায়, সেটা কি হচ্ছে যে স্যাডউইক যেখান থেকে নিউট্রন, জানো তো নিউট্রন আবিষ্কার করেছিল স্যাডউইক, সেই স্যাডউইক নিউট্রন আবিষ্কার করে বিক্রিয়াটা কি লেখো। তাহলে বিক্রিয়াটা কি লিখতে হয় আমাদের, সিম্পলি বিক্রিয়াটা হচ্ছে 2He4, বিক্রিয়া সবসময় মনে রাখবে কিন্তু, হ্যাঁ, 2He4 প্লাস 4Be9, তাহলে 4 বেরিলিয়াম 9, 4Be9। এখান থেকে কি তৈরি হয়েছিল দেখো, 4 আর 2 6, তার মানে কি তৈরি করবে কার্বন, এবং কি তৈরি করবে 9 4 13, তার মানে হচ্ছে 0n1। লজিকটা বোঝাতে পেরেছি আমি। এটা হচ্ছে নিউট্রন আবিষ্কারের সমীকরণ, এবং এই সমীকরণটা সবাই কিন্তু মনে রাখবে। ঠিক আছে, আচ্ছা
কৃত্রিম বা আবিষ্ট তেজস্ক্রিয়তা কি? কৃত্রিম তেজস্ক্রিয়তা না তো কৃত্রিম উপায়ে প্রাকৃতিক স্থায়ী মৌলের অস্থায়ী আইসোটোপ, ভালো করে শুনবে, ভালো করে কথাটা শুনে নেবে, কৃত্রিম উপায়ে প্রাকৃতিক স্থায়ী মৌলের অস্থায়ী আইসোটোপ গঠন ও স্বাভাবিক নিয়মে ওই আইসোটোপের তেজস্ক্রিয় বিঘটনকে কৃত্রিম তেজস্ক্রিয়তা বলা হয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তেজস্ক্রিয়তা বা কৃত্রিম তেজস্ক্রিয়তা। ক্লিয়ার হয়েছে সবাইকে? আশা করি বুঝতে পেরেছি সবাই। এটা একটু পড়ে নিবি, ঠিক আছে? এরপর আমি যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে, হ্যাঁ বলো। হ্যাঁ স্যার লিংক দিয়েছে। ঠিক আছে, তাহলে তুই বেরিয়ে যা। আর কেউ যাচ্ছিস? বল একটু আমাকে, লিভ কর। স্যার বলছিলেন যে আপনি কতদূর পড়ান? আজকে পুরোটা কমপ্লিট হয়ে যাবে এটা, আর বেশি বাকি নেই, আর 10 মিনিট মতো বাকি আছে। 10 মিনিট হলে আমার কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আমি 10 মিনিট তাহলে দাঁড়াচ্ছি। এক্ষুনি কমপ্লিট হয়ে যাবে, দাঁড়িয়ে যা। স্যার এখন হয়তো প্রেজেন্ট নেবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমি সেজন্য তাড়াতাড়ি একটু করছি। হ্যাঁ আচ্ছা, এরপর আমরা পড়বো হচ্ছে থার্মাল নিউট্রন বা তাপীয় নিউট্রন। জাস্ট সংজ্ঞা মনে রাখবে, তাপীয় নিউট্রন কাকে বলে। না তো হোয়াট ইজ থার্মাল নিউট্রন বা তাপীয় নিউট্রন কাকে বলা হয়? না তো কোনো নিউট্রনের যদি গতিশক্তি 10⁻⁻² ইলেকট্রন ভোল্ট, মানে 1/100 ইলেকট্রন ভোল্ট এরকম আশেপাশে হয়, তখন তাকে বলা হয় তাপীয় নিউট্রন। অনেকবার কিন্তু এইচএসএ পরীক্ষা এসেছে তাপীয় নিউট্রন কাকে বলে, ছেলেপিলে পাগল হয়ে গেছে যে স্যার কোথায় আছে খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, সো তাপীয় নিউট্রনটা পড়বে। তাপীয় নিউট্রন কাকে বলে, কি বললাম? না তো 1/100 ইলেকট্রন ভোল্টের কাছাকাছি যে সমস্ত এনার্জিযুক্ত নিউট্রন থাকবে তাদের বলা হয় তাপীয় নিউট্রন। আমি বোধহয় ইলেকট্রন দু একবার বললাম, একটু সরি আমার। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তাহলে এই হচ্ছে তাপীয় নিউট্রন। ক্লিয়ার? আচ্ছা, নিউক্লিয় বিভাজন সম্বন্ধে আমি তোমাদের ডিটেল বললাম যে নিউক্লিয় বিভাজন কি করে করা হয় না করা হয়। ঠিক আছে, আচ্ছা, নিউক্লিয় বিভাজনের যদি শক্তির মান বার করতে হয়, কতটা পরিমাণ শক্তি মুক্ত হয়েছে, তাহলে কি করে বার করব? দেখো, সিম্পল একটা ফর্মুলা। ধরো যে কোনো একটা যদি নিউক্লিয় বিভাজন করো তুমি, 0N1 প্লাস 235 92 ইউরেনিয়াম 235, এখান থেকে তৈরি হলো ধরো 56 বেরিয়াম 141 এবং 36 ক্রিপ্টন 92 প্লাস 30N1। কি করবে? বাঁ দিকের টোটাল মাস বার করবে, ডান দিকের টোটাল মাস বার করবে, দিয়ে ডেল্টা এম বার করবে। ডেল্টা এম বের করে ই ইকুয়াল টু ডেল্টা এম সি স্কোয়ার করলে পরে কি হয়ে যাবে? আমার এনার্জি বের করে যাবে। এক্ষুনি যেটা আমি কিউ নাম্বার দিয়ে বোঝালাম সেখানে এখান থেকে বের করে নেওয়া যায়। তাহলে আমাদের একটা মুখস্থ টার্ম আছে কি না, তো যদি আমরা 92 ইউরেনিয়াম 235কে নিউট্রন বা 0N1 দিয়ে যদি আমরা আঘাত করি, সেক্ষেত্রে কিন্তু আমার যে পরিমাণ এনার্জি রিলিজ করে সেটা কত? 200 মেগা ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, তাহলে এটা আমাদের একটু মনে রাখবো আমরা যে কীভাবে এটা করা হয়। শৃঙ্খল বিক্রিয়াটা কি? হোয়াট ইজ আ চেইন রিয়াকশন? শৃঙ্খল বিক্রিয়াটা কি? না তো দেখা গেছে যদি এটা একটা ইউরেনিয়াম নিউক্লিয়াস হয়, একে যদি একটা নিউট্রন দিয়ে আঘাত করা হয়, দেখা যায় আনুষঙ্গিক 3টে নিউট্রন তৈরি হয়। আনুষঙ্গিক 3টে নিউট্রন হয়। এই আনুষঙ্গিক 3টে নিউট্রন থেকে আরও 3টে নিউট্রন তৈরি হবে, কারণ এরা আবার অ্যাটাক করবে অন্য কাউকে। তাহলে এই আনুষঙ্গিক নিউট্রন থেকে আরও 3টে হবে, এই আনুষঙ্গিক নিউট্রন আরও হবে। তাহলে এইখান থেকে 3টে তৈরি হবে, এইখান থেকে 3টে তৈরি হবে, এইখান থেকে 3টে তৈরি হবে। সিমিলারলি এখান থেকে 3টে তৈরি হবে, এখান থেকে 3টে তৈরি হবে, এইখান থেকে 3টে তৈরি হবে, এখান থেকে 3টে তৈরি হবে, এখান থেকে 3টে তৈরি হবে। তাহলে প্রত্যেকটা পার্ট থেকে দেখো, হ্যাঁ বলো, যত তোমার নিউক্লিয়াস থাকবে, এই যে নিউক্লিয়াসটা, এটা ধরো ইউরেনিয়াম নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটা তোমার যত থাকবে এরকম করে বিক্রিয়া হতেই থাকবে। এবার তুমি যদি 235 গ্রাম ইউরেনিয়াম নাও, তাহলে তার মধ্যে কতটা পরমাণু থাকে? 6.022 × 10⁻23। গুণে শেষ করতে পারবি না বাবা। ঠিক আছে, তাহলে 235 গ্রাম ইউরেনিয়ামে যদি এত পরমাণু থাকে, তাহলে ভাবো তুমি যদি 235 কেজি নিই তাহলে কি হতে পারে, তাই না? 2 কেজি নিই তাহলে কত হতে পারে? তাহলে এরকমভাবে গুণিতক আকারে একটা চেইনের মতো বিক্রিয়া হয়ে যায়। সেই জন্য পারমাণবিক বোমা যখন হিরোশিমা নাগাসাকিতে ফাটানো হয়েছিল, সেক্ষেত্রে একটা চেইন রিয়াকশন ক্রিয়েট হয়ে গেছিল। এবং প্রত্যেক ক্ষেত্রে এই যে এইখানে কত তৈরি হবে? 200 মেগা ইলেকট্রন ভোল্ট, এখানে 200 মেগা ইলেকট্রন ভোল্ট, এখানে 200। তার প্রত্যেকটা ক্ষেত্রে এরকম করে 200 করে তৈরি হতে থাকবে এনার্জি, একটা হিউজ এনার্জি তৈরি হয়ে যাবে এবং কি হবে? পুরো শহরকে ধ্বংস করে দেবে। এবং আমরা হিরোশিমা নাগাসাকির ধ্বংসলীলা মোটামুটি সবাই জানি। এবং চেইন রিয়াকশন শেষ হবে না, সেই জন্য এই চেইন রিয়াকশন স্টিল এখনও চলছে। তাহলে এই বিক্রিয়াটাকে কি কখনো নিয়ন্ত্রণ করা যেতে পারে? ক্যান ইট বি পসিবল টু, মানে এটাকে কন্ট্রোল করা যায়? হ্যাঁ, এটাকে কন্ট্রোল করা যায়। কোন যন্ত্রে? না তো নিউক্লিয়ার রিয়াক্টর নামক যন্ত্রে কি করা হয়? এটাকে নিয়ন্ত্রণ করা হয়। ঠিক আছে, নিউক্লিয়ার রিয়াক্টরে কি করা হয়? ধরো আমি খুব সহজভাবে যদি তোমাদের বোঝাই, খুব সহজভাবে ধরো তুমি কি করলে, তুমি যেখানে দাঁড়িয়ে আছো মাটিতে, ছাদে নয়, ঠিক আছে, মাটিতে এরকম করে একটা গর্ত করলে, গর্তটা অনেক গভীর, ঠিক আছে, এরকম গভীর গর্ত, এখানে একটা চেম্বার রাখলে,
এরকম আমি বাইরে থেকে দেখাচ্ছি জিনিসটাকে। এবং চারিদিকে কী করলে 10 ফিটের দেওয়াল রাখলে, চারিদিকে 10 ফিটের দেওয়াল, সব দিক দিয়ে 10 ফিটের দেওয়াল ধরো, তাহলে কী হবে, রেডিয়েশন বাইরে যাবে না। ঠিক বললাম তো? এটা 10 ফিটের ধরো চারিদিকে দেওয়াল আছে, এটা হচ্ছে আসল চেম্বার আমার। এবার এখানে কি করলে তুমি ভারী জল ভরে দিলে, ভারী জল, ঠিক আছে, জলের সাইন দিয়ে দিলে ভারী জল, ভারী জল, ভারী জলের সংকেত কি D2O। এটাকে বলা হয় মডারেটর। মডারেটরের কাজ কি, এখানে কি করা হয় না, তো ইউরেনিয়াম রড থাকে, ইউরেনিয়াম দণ্ড, ইউরেনিয়াম দণ্ডগুলো কি করে, ইউরেনিয়াম দণ্ডগুলো জ্বালানি আকারে কাজ হয়। এবার কি করে, ধরো এখান থেকে একটা কি করলাম আমি নিউট্রন, ঠিক আছে, এখান থেকে একটা কি করলাম আমি নিউট্রনকে যদি আমি পাস করাই, ঠিক আছে, এখান থেকে সিম্পলি ওয়েতে যদি একটা নিউট্রনকে পাস করাই আমি, তাহলে নিউট্রন যখনই এখানে যাবে অ্যাটাক হয়ে যাবে এবং হিউজ অ্যামাউন্টে এনার্জি তৈরি হয়ে যাবে। এবার এই নিউট্রনগুলো যে বেরিয়ে যাচ্ছে মার্কেটে, এই নিউট্রনগুলোকে কে ধরবে, তাই না? এখানে তো প্রচুর নিউট্রন জমা হয়ে যাবে, এই নিউট্রনগুলোকে কে ধরবে? তার জন্য কি করা হয়, উপর থেকে ক্যাডমিয়াম দণ্ড, ক্যাডমিয়াম, ভালো করে শুনবে কথাটা, ক্যাডমিয়াম, ঠিক আছে, ক্যাডমিয়াম দণ্ড নামিয়ে দেওয়া হয়। ক্যাডমিয়াম দণ্ড কি করে, নিউট্রনগুলোকে শোষণ করে নেয়। তাহলে যদি অতিরিক্ত নিউট্রনগুলোকে আমার শোষণ করতে থাকে, তাহলে চেইন রিয়াকশন কি চেইনের মতো চারিদিকে ছড়িয়ে পড়বে? কখনোই নয়, আস্তে আস্তে বিক্রিয়া হবে। 5টা নিউট্রন, 4টে নিউট্রন, 6টা নিউট্রন, 10টা নিউট্রন, এরকম করে আমরা কি করতে পারি, ক্যাডমিয়াম দণ্ড বাড়া কমানোর সাহায্যে আমরা এই বিক্রিয়াটাকে কন্ট্রোল করতে পারি। এবং এই যে ঘটনা, এই ঘটনাকে বলা হয় নিউক্লিয়ার রিঅ্যাক্টর। এবং এই নিউক্লিয়ার রিঅ্যাক্টরের সাহায্যে কি করা হয়, আমাদের বিদ্যুৎ উৎপাদন করা হয়, ঠিক আছে, নিউক্লিয়ার রিঅ্যাক্টরের সাহায্যে আমাদের বিদ্যুৎ উৎপাদন করা হয়। এখানে কি হয়, প্রচুর তাপ উৎপন্ন হয়। তো এখানে ধরো তাপ উৎপাদন করার জন্য এই তাপটাকে বাইরে নিয়ে আসা হলো, বাইরে নিয়ে এসে এখানে একটা পাত্রে যদি আমরা জল রাখি, জলটা ফুটবে, এখানে যদি টারবাইন রাখি, টারবাইন ঘুরবে, দিয়ে কী হবে, বিদ্যুৎ উৎপন্ন হয়ে যাবে। সো এইভাবে আমরা কী করতে পারি, নিউক্লিয়ার রিঅ্যাক্টর। তো কতগুলো নিউক্লিয়ার রিঅ্যাক্টরের নাম মনে রাখবে, কী কী নিউক্লিয়ার রিঅ্যাক্টর, যেমন প্রেসারাইজড ওয়াটার রিঅ্যাক্টর, ঠিক আছে, স্কিন্টিলেশন কাউন্টার বা গাইগার মুলার কাউন্টার, এগুলো সবগুলো এক একটা কী বলবো আমি, নিউক্লিয়ার রিঅ্যাক্টর, এগুলো মনে রাখবে। আশা করি নিউক্লিয়ার বিক্রিয়াটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায় বা কিভাবে কাজ করে সেটা আস্তে আস্তে বুঝতে পেরেছি। নিউক্লিয় সংযোজনটা কি? আচ্ছা, এতদূর পর্যন্ত কোনো ডাউট আছে? বলবে আমাকে একটু, কারো ডাউট আছে কিছু নিউক্লিয় বিভাজনটা? ওকে, সংযোজন, সংযোজন কি, বিভাজনের অপোজিট, মানে দুটো নিউক্লিয়াসকে কাছাকাছি এনে জুড়ে দাও। খুব সহজ বলতে মনে হচ্ছে, কিন্তু তাই নয় বাবা, দুটো প্লাস, তাই না? যখন কুলম্বের সূত্র পড়াবো, এর পরের চ্যাপ্টারে আমরা কুলম্বে চলে যাব, কুলম্বের সূত্র দেখা যাবে যে দুটো প্লাস অর্থাৎ দুটো নিউক্লিয়াস কখনোই কাছাকাছি আসতে পারে না, কখনোই কাছাকাছি আসতে পারে না, ইট ক্যান নেভার বি পসিবল। তাই এটা কি করে পসিবল হলো স্যার? না তো তুমি যদি 10⁻7 কেলভিন, 1 কোটি কেলভিন, 1 করোড় কেলভিন টেম্পারেচার তৈরি করো এবং এই 1 করোড় কেলভিন টেম্পারেচারের মধ্যে দুটো নিউক্লিয়াসকে কাছাকাছি নিয়ে আসো, দেন দুটো নিউক্লিয়াস কি হবে, পাশাপাশি জুড়ে যেতে পারে। সো দেন 2 নিউক্লিয়াস ক্যান বি কম্বাইন্ড, ফিউজ হতে পারবে। এবং এই ফিউশনটা তৈরি করার জন্য তোমার মাস্ট 10⁻7 কেলভিন প্রয়োজন টেম্পারেচার, এবং এই দুটো নিউক্লিয়াস জুড়ে গিয়ে একটা ভারী নিউক্লিয়াস তৈরি করবে। ফর অ্যান এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল হিসেবে কি নিতে পারি, ধরো একটা ডয়টেরিয়াম আর একটা ডয়টেরিয়াম, দুটো ডয়টেরিয়ামকে জুড়িয়ে আমি কি করতে পারি, একটা হিলিয়াম এবং একটা কি করতে পারি, নিউট্রন তৈরি করতে পারি। সো এইভাবে একটা প্রসেস হতে পারে। কিন্তু আমরা দেখলাম যে নিউক্লিয় বিভাজন বিক্রিয়ায় প্রায় 200 মেগা ইলেকট্রন ভোল্ট তৈরি করে এনার্জি, আর এখানে কত এনার্জি তৈরি করবে, এখানে অ্যাপ্রক্স ধরো 3.64 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে তোমাদের বলা উচিত যে স্যার 200 বেশি না 3.64 বেশি? তাহলে কে বেশি ক্ষয়ক্ষতি করে, বিভাজন না সংযোজন? কেউ একজন বল, কে বেশি ক্ষয়ক্ষতি করবে, বিভাজন না সংযোজন? সংযোজন। কি করে হলো? এটা 3.64 আছে, ওটা তো 200। ও সরি, বিভাজন। না, সংযোজনই করে। কেন করে আমি কি বললাম প্রথমে শোন, আমি বললাম সংযোজন হতে গেলে তোমার মিনিমাম এই টেম্পারেচার দরকার, 1 কোটি কেলভিন। তাহলে এই টেম্পারেচার যখন তুই সৃষ্টি করবি কোনো জায়গায়, তখন কি তোর মনে হয় সেই জায়গার বেঁচে থাকবে? তখন সেই জায়গাতে সব কিছু গলে টলে যাবে, তারপর এই রিয়াকশান শুরু হবে। তার মানে যে আমার এই টেম্পারেচার তৈরি করলে তবে এইটা তৈরি হবে। তাহলে সংযোজন অনেক বেশি ক্ষতি করে না? এবং এই সংযোজন তৈরি করার জন্য যে 10⁻7 কেলভিন তৈরি হয়, এটা পৃথিবীর কেন্দ্রেও নেই। তো এটা কোথায় পেতে পারি? এটা আমরা পেতে পারি নিউক্লিয় বিভাজন ঘটিয়ে। ধর এই জায়গাটায় আমি নিউক্লিয় বিভাজন ঘটালাম, তাহলে কত টেম্পারেচার তৈরি হবে, হিউজ টেম্পারেচার তৈরি হবে, 10⁻7 কেলভিন। এবং তখন আমি কি করব, দুটো নিউক্লিয়াসকে কাছাকাছি নিয়ে আসবো। সেই জন্য কোয়েশ্চেন দিতে পারে যে নিউক্লিয় সংযোজনের আগে কেন নিউক্লিয় বিভাজন ঘটাতে হয়। লজিকটা বোঝাতে পেরেছি আশা করি সবাইকে? বলবে
যদি কোশ্চেন দেয় নিউক্লিয় সংযোজন করার আগে কেন নিউক্লিয় বিভাজন করতে হয়, তাহলে নিউক্লিয় সংযোজন তৈরি হতে গেলে স্যার 10⁷ কেলভিন টেম্পারেচার প্রয়োজন। এত টেম্পারেচার পৃথিবীর কোথাও অস্তিত্ব নেই, শুধুমাত্র আমরা নিউক্লিয় বিভাজন ঘটিয়েই এটা করতে পারি। সে কারণে নিউক্লিয় সংযোজনের পূর্বে নিউক্লিয় বিভাজন করাটা ম্যান্ডেটরি বা আবশ্যিক। বোঝাতে পেরেছি সবাইকে? হ্যাঁ বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ থাকতে পারে, 12-এও আসতে পারে, সমস্যা কি আছে বাবা? রাইট, তোমাদের আমি করিয়ে দিয়েছি এই কোশ্চেনটা আশা করি ক্লাস 10-এ। বলবে? হ্যাঁ, আচ্ছা, স্যার। তাহলে সূর্য এবং নক্ষত্রের মধ্যে যে বিপুল পরিমাণ শক্তি সেটা কিসের সাহায্যে হয়? সেটা নিউক্লিয় সংযোজন, ঠিক আছে? সেখানে হাইড্রোজেন পরমাণুগুলো পরস্পর যুক্ত হচ্ছে হিলিয়ামে, হিলিয়াম থেকে লিথিয়াম, এরকম করে পরপর হয়ে যাচ্ছে। তাহলে সূর্যের মধ্যে যে নিউক্লিয় বিক্রিয়াটা সংঘটিত হচ্ছে সেটা যদি আমরা লিখে দিই, তাহলে কি হয়? 4টে হাইড্রোজেন বা 4টে প্রোটিয়াম পরস্পর যুক্ত হয়ে একটা হিলিয়াম তৈরি করে, এবং তার সঙ্গে কি তৈরি করে? একটা পজিট্রন আর একটা হচ্ছে দুটো পজিট্রন তৈরি করে, ঠিক আছে? এটা হচ্ছে সান, সূর্যের মধ্যে যে নিউক্লিয় বিক্রিয়া ঘটে সেটা বা সংযোজন, ঠিক আছে? তাহলে এই হলো মোটামুটি আমাদের সংযোজন বা বিভাজন। তাহলে এটার ধ্বংসাত্মক রূপ আমরা মোটামুটি দেখেই নিয়েছি হিরোশিমা নাগাসাকিতে, এবং এই সংযোজনকে কাজে লাগিয়ে আবার একটা বোম তৈরি করেছে, তার নাম হচ্ছে হাইড্রোজেন বোমা, এবং এগুলো সম্বন্ধে তোমরা আশা করি সবাই জেনেছো। চলো, অনেকেরই পড়া আছে, ক্লাস আছে বোধহয়। আচ্ছা, ডাউট থাকলে পরে কিছু বলবে আমাকে আজকে যা করালাম। এনি ডাউট? শুনে নেব। কারো কিছু ডাউট আছে? আচ্ছা, তোদের পরীক্ষা নেওয়া হয়েছে, খাতাটা চেক করে দিয়েছিলাম, একটু জানাবি তো আমাকে বাবা। আগের দিন পরীক্ষা নিয়েছিলাম, না স্যার। খাতা চেক করা না হয়নি। না। আচ্ছা, খাতাটা তাহলে আমি সামনের দিন চেক করে দেবো। সামনের দিন নিউক্লিয়াসটা পুরো পড়া থাকবে। সামনের কবে? মঙ্গলবার, তাই তো? মঙ্গলবার নিউক্লিয়াসটা পুরো পড়া থাকবে। এবং হটস কটা আছে দেখো তো? হটস আছে 16টা। তাহলে 16টা হটস পুরোপুরি পড়ে নেবে, এবং সেট 1টা বাড়িতে ট্রাই করবে। আমার যেগুলো পারবে না সামনের দিন করে দেবো সেট 1, ঠিক আছে?